দেখো এপিসোড 4 রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 8 এ তোমরা রেশনাল নাম্বার নিয়ে পড়েছো, ঠিক আছে। তো একদম বিগিনিং থেকে স্টার্ট করব। হ্যাঁ, দেখো রেশনাল নাম্বার কাকে বলে, হোয়াট ইজ এ রেশনাল নাম্বার, সেটা হচ্ছে জেনারেল ফর্ম। সবার আগে জানতে হবে জেনারেল ফর্ম। সে জেনারেল ফর্মটা কি, পি বাই কিউ। যে কোনো রেশনাল নাম্বার এই ফর্মে থাকবে, পি বাই কিউ। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পি বাই কিউ ফর্মে থাকবে। এবারে তার কন্ডিশন কি, কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। কিউ নট ইকুয়াল টু 0। যদি কিউ ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, হ্যাঁ স্যার। if q equal to 0, if q equal to 0, then p by 0 equal to q এর জায়গায় 0 হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। কোন নাম্বারকে আমি যদি 0 দিয়ে ডিভাইড করি আমার কিছু পাবো না, ওটাকে বলা হবে হচ্ছে আনডিফাইন্ড। জিরোর কিছু রেসিপ্রোকাল হয় না, আনডিফাইন্ড। আনডিফাইন্ড, বুঝতে পারলে? যে নিচে 0 আসা যাবে না, তাই কিউ এর ভ্যালু 0 হওয়া যাবে না, বুঝতে পারলে? ওকে স্যার। এবার রেশনাল নাম্বারের एग्जांपल কেমন হতে পারে রেশনাল নাম্বার? ধরো 5/3, এটা একটা রেশনাল নাম্বার, এটা একটা রেশনাল নাম্বার। 5 মানে হচ্ছে এখানে p আর 3 মানে q, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আচ্ছা, এবারে ন্যাচারাল নাম্বার যখন আমরা স্টার্ট হয়, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। এবার 0 কি রেশনাল নাম্বার? 0 কে আমরা কিভাবে লিখতে পারি? 0 ইকুয়াল টু লিখবো আমরা 0/1, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো 0 হচ্ছে p আর 1 হচ্ছে q, তাহলে 0 কে রেশনাল নাম্বার লেখা যায়। হ্যাঁ স্যার। কারণ 0/1 মানে হলো 0, বুঝতে পেরেছো? কিন্তু 1/0 এটা কিন্তু রেশনাল নাম্বার নয়। কেন রেশনাল নাম্বার নয়? এর ডিনোমিনেটরে 0 আছে, রেশনাল নাম্বারের ডিনোমিনেটরে 0 হবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা নট এ রেশনাল নাম্বার। হ্যাঁ বলো। স্যার শুধু নিউমারেটরে হতে পারে। হ্যাঁ, নট এ রেশনাল নাম্বার। এটার কিছু ভ্যালু নেই, এটা হচ্ছে আনডিফাইন্ড, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ধরো 4, এটাও কিন্তু রেশনাল নাম্বার, কারণ 4 ইকুয়াল টু 4/1, তাই তো? হ্যাঁ স্যার। p এর ভ্যালু 4 আর q এর ভ্যালু 1, তাই তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে তাহলে রেশনাল নাম্বার। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যা যা ন্যাচারাল নাম্বার আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল এন্ড হোল নাম্বারস আর রেশনাল নাম্বার, তাই তো? হ্যাঁ স্যার। ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার সব রেশনাল নাম্বার হবে, ঠিক আছে। রেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি থেকে স্টার্ট হয় বলো? ন্যাচারাল নাম্বারকে আমরা বলি ক্যাপিটাল N, 1 2 3 থেকে স্টার্ট হয়, ডট 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 ইনফিনিটি। দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, জানো তো এটা? হ্যাঁ স্যার। আর হোল নাম্বার স্টার্ট হয় কি থেকে? স্যার জিরো থেকে। হ্যাঁ স্যার জিরো থেকে। হ্যাঁ, 0 1 2 3 ডট 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 ইনফিনিটি। দেয়ার ইজ নো লার্জেস্ট হোল নাম্বার, ঠিক আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা এবার দেখো নেগেটিভ ইন্টিজার কাকে বলে? -1 থেকে স্টার্ট হয়, তাই তো নেগেটিভ ইন্টিজার। স্যার -1 -2 -3 হ্যাঁ, তাহলে হচ্ছে নেগেটিভ ইন্টিজার। -1 -2 -3 থেকে ডট 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 ইনফিনিটি, দেয়ার ইজ নো স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার। -1 তো লার্জেস্ট, হ্যাঁ স্যার ঠিক আছে? আর -1 হচ্ছে লার্জেস্ট। কেন লার্জেস্ট -1? স্যার কেন কি -1 লার্জেস্ট মানে মাইনাসের দিক থেকে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে -1 তাই হ্যাঁ, মাইনাসের দিক থেকে স্মলেস্ট কেন? কারণ -1টা জিরোর সব থেকে কাছে আছে। যে নেগেটিভ ইন্টিজার জিরোর যত কাছে থাকবে তত বড় হবে, তাই তো? আর পজিটিভ ইন্টিজার জিরোর যত কাছে থাকবে তত ছোট হবে। হ্যাঁ স্যার তাই 1 হচ্ছে স্মলেস্ট হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ স্যার কারণ জিরোর কাছে আছে। আর -1 হচ্ছে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার, কারণ -1 জিরোর সব থেকে কাছে আছে, ঠিক আছে? স্যার মানে নেগেটিভের দিক থেকে সবচেয়ে স্মলেস্ট ইন্টিজার হচ্ছে ইনফিনিটি হ্যাঁ, ইনফিনিটি, কারণ দেয়ার ইজ নো স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার। এটা কি তুমি জানতে? হ্যাঁ স্যার ঠিক আছে, এই কথাটা লিখে নেবে, দেয়ার ইজ নো স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে? আচ্ছা তুমি আপাতত লিখে নাও। হ্যাঁ, আচ্ছা স্যার আপাতত লিখে নাও, তারপরে আমি বলছি কোথায় কোথায় কি লিখতে হবে। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, তুমি এই লাইনটা লেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার তারপরে আমি বলে দিচ্ছি, আমি স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্টার দিয়ে লিখে নেবে এবং 1 2 3 দিয়ে লিখবে। দেয়ার ইজ নো স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, তারপরে তার নিচে লিখবে দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল অ্যান্ড there is no largest natural and whole numbers. হোল কথাটা দেখতে পাচ্ছ লেখা আছে? হ্যাঁ স্যার স্যার আচ্ছা হ্যাঁ স্যার প্রথমে ওরা জেনারেল ফর্ম লেখা আছে না হ্যাঁ, প্রথম কথাটা জেনারেল ফর্ম লেখা আছে। জেনারেল ফর্ম মানে একটা ন্যাচারাল নাম্বারকে কেমন দেখতে লাগে, হাউ ডাজ এ ন্যাচারাল নাম্বার লুক, ঠিক আছে? ওকে স্যার হ্যাঁ স্যার there is no smallest negative integer, ঠিক আছে? এই লাইনগুলো লিখে নেবে। হ্যাঁ, হ্যাঁ স্যার স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি? স্যার স্মলেস্ট কম্পোজিট নাম্বার স্যার 1 কম্পোজিটও না, প্রাইমও না, তাই না? 3 নম্বর লিখে দিলাম। এই 3 কথাটা 3 কথাটা দেখতে পাচ্ছ লাইনটা? হ্যাঁ স্যার হ্যাঁ, দেখো 1 is neither neither prime nor composite, ঠিক আছে? 1 is neither prime nor composite, 1 prime নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি? স্যার স্যার কম্পোজিট নাম্বার মানে কি আচ্ছা, কম্পোজিট নাম্বার মানে তুমি জানো না?
আচ্ছা ঠিক আছে, কম্পোজিট নাম্বারটা আর প্রাইম নাম্বারটা বলে দিচ্ছি। এই রেশনাল নাম্বার জানার আগে এই প্রাইম নাম্বারটা আগে কম্পোজিট নাম্বার। হ্যাঁ বলে দিচ্ছি। তুমি তাহলে একটা কাজ করো, তুমি এই 3 পর্যন্ত আগে লেখো, ঠিক আছে? অনেকেই জানে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই লাইনগুলো লিখে নাও এই পর্যন্ত, লেখার পর আমাকে বলবে, ঠিক আছে? হুম, এগুলো 1 2 3 করে লিখবে, ঠিক আছে? লিখে নাও। এইখানে নেইদার স্পেলিংটা সম্ভবত ভুল করেছি, এটা এন ই আই এইটা হবে, তাই না? নেইদার স্পেলিংটা দেখো তো, এন ই আই টি এইচ ই আর না, হ্যাঁ স্যার। নেইদার স্পেলিং তাই তো, হ্যাঁ স্যার। এন ই আই টি এইচ ই আর, নেইদার নট, এটা ঠিক করে নেবে, নেইদার প্রাইম নট কম্পোজিট। ওকে। লিখেছো? স্যার লিখছি। শোনো, এরপর এটা লেখার পর না আমি বোর্ডে যেগুলো দেখাবো সেগুলো বোর্ডে দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। দিয়ে তারপরে বাড়িতে বসে আমি ভিডিওটা আজকেই দিয়ে দেবো, কালকে সকালে বাকিটা লিখে নেবে ভিডিওটা দেখতে দেখতে, ঠিক আছে? তাহলে এর বেনিফিট কি, যখন তুমি অডিওটা শুনবে, ধরো তুমি লিখছো দেখে দেখে যে স্যার কি লিখে পড়ালো সেটা তুমি লিখছো খাতায়, ঠিক আছে? তাহলে তোমার অডিওটা তো তুমি শুনতে পাবে, তখন একবার জিনিসটা আরেকবার বোঝা হয়ে যাবে, বুঝলে? কারণ আজকে অনেক কিছু দেখাবো, বুঝতে পেরেছো? অনলাইন ক্লাসটা বেসিক্যালি এই ধরনেরই হয়, কারণ তুমি যদি লেখো না তাহলে আমরা হাফ সিলেবাস কভার করতে পারবো, বুঝলে? আর তুমি যদি পরে সবটা লিখে নাও তাহলে আমি এখানে অনেক কিছু দেখাতে পারবো। হ্যাঁ, খাতায় তুমি তারপরে লিখে নেবে, ঠিক আছে? এই পর্যন্ত লিখে নাও, এখন আমি ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো, তাহলে তোমার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার। হুম, স্যার ওটা রেশনাল রেশনাল মূল নাম্বার স্যার, রেশনাল নাম্বার।
হ্যাঁ, ন্যাচারাল অ্যান্ড হোল নাম্বারস আর রেশনাল নাম্বারস। ওকে স্যার। হুম। হলো লেখা? স্যার সেকেন্ড পয়েন্টটা লিখছি। স্যার থার্ড পয়েন্টটা কি লেখা আছে? ওয়ান ইজ নেইদার প্রাইম নর কম্পোজিট। ওকে থার্ড পয়েন্টটা কি পুরোপুরি দেখতে পাচ্ছ না? স্যার অ্যাকচুয়ালি একটু লেজি আসছে ক্যামেরাটা। ওয়ান ইজ নেইদার প্রাইম নর কম্পোজিট। ওকে স্যার। হ্যাঁ স্যার। হুম। এবার এবার বাকিটা তুমি ওখান থেকে লিখে নেবে, আমি এখন দেখিয়ে দিচ্ছি কারণ এখন অনেক জিনিস দেখাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা ওখান থেকে লিখে নেবে, এটা তোমার একটা হোমওয়ার্কের মতো থাকবে, পরের দিন আমি খাতাটা চেক করে নেবো, বুঝতে পেরেছো? ওকে স্যার। আর যদি যে জায়গাটা বুঝতে পারবে না সেটা আমাকে বলবে যে স্যার এইখানটা বুঝতে পারিনি, ঠিক আছে? এতে সিলেবাসটা এগোবে, তুমি ক্লাস ওয়ার্কও ঠিকঠাক করে করতে পারবে, ক্লাসের মধ্যে মার্কসও পাবে, তোমার সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে, তুমি নতুন ম্যাথসও করতে পারবে একটু ডিফিকাল্ট লেভেলে, বোঝা গেল? হ্যাঁ স্যার। টোটালটাই এর বেনিফিট। এবার ভালো করে দেখে নাও, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর অনেক কিছু দেখাবো আজকে, দেখো দেখে নাও এবার। তাহলে আমরা কি দেখলাম যে একটা রেশনাল নাম্বার হচ্ছে p বাই q, তাই তো? হ্যাঁ স্যার। সেখানে p পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। q পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে কিউটা নেগেটিভ হয় না, নেগেটিভটা p হয়ে যায়, কিন্তু নট ইকুয়াল টু 0 হবে, কিউটা 0 হবে না। হ্যাঁ, এখন বলবে কিউ কি নেগেটিভ হতে পারে? কিউ নেগেটিভ চট করে হয় না, হয় না। কেন হয় না দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। কিউ নেগেটিভ হয় না। সবার আগে ধরো একটা নাম্বার আছে -3/5, -3, এই মাইনাসটা কে নেবে, ঠিক আছে? হু উইল টেক দ্যাট মাইনাস, এই মাইনাসটা উপরে চলে যাবে -3/5, তাহলে এখানে অলওয়েজ কিউটা পজিটিভই হচ্ছে, তাই তো? এটা কিউ আর এটা পি, বুঝতে পারলে? তাই যদি কোনো রেশনাল নাম্বার মাইনাস থাকে সেই মাইনাসটা নিউমারেটরে চলে যায়, তাই পি এর কিউ এর নেগেটিভ হওয়ার চান্স নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি এরকমও থাকে, এখন বলবে যদি এরকম কোনো নাম্বার থাকে 3/-7 এরকম থাকলো, তাই তো? হ্যাঁ স্যার। এটাকে তুমি এভাবে লিখবে, এই মাইনাসটাকে উপরে পাঠিয়ে দেবে -3/7, ঠিক আছে? -3টা p এর ভ্যালু আর 7টা q এর ভ্যালু, তাহলে q কিন্তু অলওয়েজ পজিটিভ হচ্ছে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে অলওয়েজ q কি হচ্ছে এখানে গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাই তো?
কিউ গ্রেটার দেন 0 হবে, কারণ এই মাইনাসটা যদি নিচে থাকেও স্টিল তুমি ওটা নিউমারেটরে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এটা নিউমারেটর নিয়ে নেবে, কনসেপ্টটা বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো, এবার যেটা নিয়ে কথা সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বারে দুটো ফ্যাক্টর থাকে, জানো তো? কি কি দুটো ফ্যাক্টর? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই নাম্বারটা, মানে n। n মানে সেই নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার কাকে বলে। এই কম্পোজিট নাম্বার জানার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে তো? রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। কম্পোজিট নাম্বার জানতে গেলে যেটা করতে হবে, একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, গ্রিক ম্যাথমেটিশিয়ান, ওর নাম হচ্ছে এরাটোস্থেনিস, ঠিক আছে? ওর নাম হচ্ছে এরাটোস্থেনিস। সেই এরাটোস্থেনিস কি করেছিল? প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারকে সেগ্রিগেট করেছিল, মানে বুঝতে পারলে, আলাদা করেছিল, ঠিক আছে? কিভাবে আলাদা করেছিল? ও 1 to 100 নাম্বার লিখে নিয়েছিল, ঠিক আছে? 1 থেকে 100 নাম্বার লিখে নিয়েছিল। এবার দেখো যেটা টপিক সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কাকে বলে? কম্পোজিট নাম্বার হচ্ছে সেটাই, কম্পোজিট নাম্বারের ফ্যাক্টর কটা থাকবে? এক ফ্যাক্টর তো থাকবেই, সেই নাম্বারটা তো থাকবেই, এছাড়াও আরেকটা এক্সট্রা ফ্যাক্টর থাকবে, বুঝতে পারলে? এক্সট্রা ফ্যাক্টর মানে কম্পোজিট নাম্বারে মিনিমাম 3টে ফ্যাক্টর থাকবে, 3 ফ্যাক্টরস। এভরি কম্পোজিট নাম্বার হ্যাজ 3 ফ্যাক্টরস, 3টে ফ্যাক্টর থাকবেই, ঠিক আছে? 3টে ফ্যাক্টর থাকবে। এবারে তোমাকে আমি যে কোশ্চেন করেছিলাম সেটা হচ্ছে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি। তাহলে দেখো তুমি যদি 1 নাও, 1 এর কত ফ্যাক্টর? একটাই ফ্যাক্টর 1, আর তো ফ্যাক্টর নেই, তাই 1 প্রাইম না, নট প্রাইম নাম্বার, নট এ প্রাইম নাম্বার। কেন 1 প্রাইম নাম্বার না? তার কারণ 1 এর একটাই ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হলে প্রাইম নাম্বার হবে না। প্রাইম নাম্বার হতে গেলে দুটো ফ্যাক্টর হতে হবে, দুটো ফ্যাক্টর। একটা ফ্যাক্টরে প্রাইম নাম্বার হবে না, যেটাই প্রাইম নাম্বার তার দুটো ফ্যাক্টর, মিনিমাম দুটো ফ্যাক্টর থাকবে। প্রাইম নাম্বার হ্যাজ 2 ফ্যাক্টরস, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি, লাইনগুলো খাতায় লিখে নেবে। প্রাইম লিখে নেবে মানে পরে লিখে নেবে। এই দেখো, প্রাইম নাম্বারস হ্যাজ 2 ফ্যাক্টরস, ঠিক আছে? 1 and the number itself, তাই তো? বুঝতে পেরেছো? আচ্ছা, 1 has only 1 factor, 1 এর একটাই ফ্যাক্টর আছে, so it is not a prime number, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে স্মলেস্ট প্রাইম নাম্বার কি, এই স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি? স্মলেস্ট প্রাইম নাম্বার কি বলো তো? হ্যাঁ, স্মলেস্ট প্রাইম নাম্বার 2। নো, there is no largest prime number, there is no largest prime number, largest prime number বলে কিছু হয় না, ঠিক আছে? হ্যাঁ, লার্জেস্ট কম্পোজিট নাম্বার বলে কিছু হয় না। এই লাইনটা দেখতে পাচ্ছ? there is no, স্যার কম্পোজিট নাম্বারটা আরেকবার বলবেন? বলে দিচ্ছি, there is no largest composite number, there is no largest composite number। কম্পোজিট নাম্বারদের মধ্যে লার্জেস্ট কিছু হয় না। কম্পোজিট নাম্বার কাকে বলে? যার 3টে ফ্যাক্টর থাকবে। প্রাইম নাম্বারের তো 1 আর দ্য নাম্বার ইটসেলফ, আর কম্পোজিট নাম্বারের আরেকটা এক্সট্রা ফ্যাক্টর থাকবে, আরেকটা ফ্যাক্টর, 3 ফ্যাক্টর থাকবে। একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। আচ্ছা দেখো, 1 তো প্রাইম নাম্বার না, কম্পোজিটও না, 2 তো প্রাইম নাম্বার, তারপরে তাই তো? হ্যাঁ স্যার। 2 এর কি কি ফ্যাক্টর? একটা 2 একটা ফ্যাক্টর, 1 একটা ফ্যাক্টর, তাহলে 2 হচ্ছে প্রাইম নাম্বার, p লিখে দিলাম, তাই তো? হ্যাঁ স্যার। এরপর আছে 3 এর একটা ফ্যাক্টর হচ্ছে 1 আর একটা ফ্যাক্টর হচ্ছে 3, তাহলে সেটা প্রাইম নাম্বার তো 2 আর 3,
তারপরে কি আছে 4 আছে তো হ্যাঁ স্যার 4 এর ফ্যাক্টর কি কি একটা ফ্যাক্টর 1 একটা ফ্যাক্টর 4 আর একটা ফ্যাক্টর 2 তাই তো হ্যাঁ স্যার 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হয় তো হ্যাঁ স্যার তাহলে এটাই হচ্ছে এক্সট্রা ফ্যাক্টর বা থার্ড ফ্যাক্টর থার্ড ঠিক আছে থার্ড ফ্যাক্টর কম্পোজিট নাম্বারের মিনিমাম 3টা ফ্যাক্টর থাকবেই ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ স্যার এটা লিখে নেবে খাতা ঠিক আছে ওই সময় পরে পরে লিখে নেবে আমি বুধবার মানে ওয়েডনেসডেতে চেক করব ঠিক আছে হ্যাঁ স্যার টোটাল খাতাটা দেখিয়ে নেবে লেখা পরিষ্কার আছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ স্যার ভিডিও পরিষ্কারই হচ্ছে ঠিক আছে আমি একবার কোয়ালিটিটা চেক করে নিচ্ছি অসুবিধা হবে না লিখতে না লিখতে অসুবিধা হবে না ঠিকঠাক ঠিকঠাকই আছে লিখতে অসুবিধা হবে না আচ্ছা এবার দেখো আর তাছাড়া আমি তো যখন লিখছি তখন তো আমি মুখে বলা বলে দিচ্ছি তাই অডিওটা শুনেও লিখতে পারবে হ্যাঁ স্যার ওই জন্য অডিওটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো কম্পোজিট নাম্বারস have at least 3 factors তার মানে কম্পোজিট নাম্বারে মিনিমাম 3টা ফ্যাক্টর থাকবেই ঠিক আছে যেমন ধরো 6 এর একটা ফ্যাক্টর 1 একটা ফ্যাক্টর 6 আর একটা ফ্যাক্টর 2 আবার আরেকটা ফ্যাক্টর 3 তাই তো হ্যাঁ স্যার তাহলে 6 এর এগুলো সব ফ্যাক্টর তাহলে কটা ফ্যাক্টর আছে 4 ফ্যাক্টরস আছে তার মানে 6 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার কারণ মিনিমাম 3টা হয়ে গেল দ্যাট ইজ ওয়াই 6 ইজ এ কম্পোজিট নাম্বার বুঝতে পারলে হ্যাঁ স্যার এবারে তাই তো হ্যাঁ স্যার আচ্ছা এটা হলো এরপর বলো গ্রেটেস্ট সিঙ্গেল ডিজিট কম্পোজিট নাম্বার কি স্যার গ্রেটেস্ট সিঙ্গেল ডিজিট কম্পোজিট নাম্বার হ্যাঁ বলো গ্রেটেস্ট সিঙ্গেল ডিজিট কম্পোজিট নাম্বার আমি লেখার আগে বলে ফেলো গ্রেটেস্ট স্যার 3 না একটু 3 তো প্রাইম নাম্বার হ্যাঁ স্যার তাহলে গ্রেটেস্ট সিঙ্গেল ডিজিট কম্পোজিট নাম্বার স্যার গ্রেটেস্ট হ্যাঁ গ্রেটেস্ট সিঙ্গেল ডিজিট কম্পোজিট হ্যাঁ স্যার বলো স্মল স্যার গ্রেটেস্ট হচ্ছে স্মলেস্ট কম্পোজিট সিঙ্গেল ডিজিট কম্পোজিট নাম্বার কি এই তো 4 হ্যাঁ স্যার 4 থেকে কম্পোজিট নাম্বার স্টার্ট হচ্ছে এই যে 1 কম্পোজিটও না প্রাইমও না 2 প্রাইম নাম্বার 3 প্রাইম নাম্বার তারপরে তো 4 আসে 4 6 হতে পারে 6 8 নয় হ্যাঁ স্যার 6 হবে 8 হবে দুটোই হয়ে যাবে মানে গ্রেটেস্ট দুটো নাম্বার হয় না স্যার মানে 6 একটা কম্পোজিট নাম্বার 8 একটা কম্পোজিট নাম্বার তাহলে 9 কম্পোজিট না হ্যাঁ স্যার স্যার 9 কম্পোজিট গ্রেটেস্ট সিঙ্গেল ডিজিট কম্পোজিট হচ্ছে 9 কেন 9 এর কি কি ফ্যাক্টর আছে একটা ফ্যাক্টর 1 একটা 9 একটা 3 এই যে 3টা ফ্যাক্টর হয়ে গেল তাই তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছো তাহলে গ্রেটেস্ট কম্পোজিট হচ্ছে 9 3 ফ্যাক্টরস ওকে স্যার বুঝতে পেরেছো হ্যাঁ স্যার আচ্ছা এবার বলো স্মলেস্ট 2 ডিজিট কম্পোজিট কি স্মলেস্ট 2 ডিজিট কম্পোজিট কি স্যার 18 10 নয় 9 এর পরে তো 10 আছে 10 এর কি কি ফ্যাক্টর 1 একটা ফ্যাক্টর 10 একটা ফ্যাক্টর 2 একটা ফ্যাক্টর 5 একটা ফ্যাক্টর চারটে ফ্যাক্টর আছে 10 এর স্মলেস্ট তো 2 ডিজিট বলেছিলাম তো ও স্মলেস্ট হচ্ছে 10 হ্যাঁ আচ্ছা গ্রেটেস্ট 2 ডিজিট কম্পোজিট কি তাহলে বলো স্যার 19 স্যার 99 হ্যাঁ গ্রেটেস্ট 2 ডিজিট হচ্ছে এইভাবে করতে হবে গ্রেটেস্ট 2 ডিজিট কম্পোজিট হচ্ছে 99 কেন কারণ 1 একটা ফ্যাক্টর 99 একটা ফ্যাক্টর 3 ফ্যাক্টর হবে 33 ফ্যাক্টর হবে 11 ফ্যাক্টর হবে 9 ফ্যাক্টর হবে এতগুলো ফ্যাক্টর আছে ঠিক আছে আর গ্রেটেস্ট 3 ডিজিট কম্পোজিট কি হবে 3 ডিজিট কম্পোজিট গ্রেটেস্ট 99 হ্যাঁ আর স্মলেস্ট 3 ডিজিট কম্পোজিট কি হবে স্যার 100
হ্যাঁ বুঝে গেছো তো, স্মলেস্ট 3 ডিজিট হচ্ছে 100 আর গ্রেটেস্ট 3 ডিজিট হচ্ছে 999। কমপ্লিট, কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এই যে কম্পোজিট নাম্বার 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি নাম্বার নিই তাহলে আমরা প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারগুলোকে আলাদা করতে পারবো, ঠিক আছে? কিন্তু এই যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারগুলোকে যে আলাদা করেছে, কিভাবে আলাদা করেছে সেটা ভালো করে তোমাকে শিখতে হবে। এগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কারণ এগুলো নোটের মতো মানে কনসেপচুয়াল অ্যানালিসিস, ঠিক আছে? হ্যাঁ স্যার। কনসেপচুয়াল অ্যানালিসিস না লিখলে কিন্তু মুশকিল হয়ে যাবে, সব লিখে নেবে, ঠিক আছে? দেখো এবারে ওই যে বললাম যে গ্রিক ম্যাথমেটিশিয়ান এরাটোস্থেনিস, নাম হচ্ছে এরাটোস্থেনিস, এরাটোস্থেনিস টিএইচই, হ্যাঁ। এবার এরাটোস্থেনিস কি করেছে, একটা সিভ ইউজ করেছে, সিভ মানে সিভ, এস ই আই ভি ই, এরাটোস্থেনিস সিভ কনসেপ্ট। এই সিভটা কি, সেটা হচ্ছে প্রপার্টি অ্যানালিসিস করেছে নাম্বারের। সেই প্রপার্টি অ্যানালিসিস করে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারগুলোকে সেগ্রিগেট করেছে, ঠিক আছে? কিভাবে করেছে তার জন্য আমরা একটা एग्जांपल দেখাবো। 1 থেকে 100 পর্যন্ত নাম্বার নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 1 থেকে 100 পর্যন্ত নাম্বার নিচে দেখো, তাহলে আমি যদি এভাবে লিখি রোতে 1 2 3 4 5 5 6 7 8 9 10, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে 11 12 13 14 15 16, এটা লিখবে কিন্তু খাতায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। স্যার এখন লিখে দেবো? না, যখন হবে তখন লিখে নেবে, পরে লিখে নেবে। স্যার মানে রেকর্ড হয়ে যাওয়ার পর? হ্যাঁ, রেকর্ড হয়ে যাওয়ার পর ওটা দেখে লিখে নেবে। এটা কিন্তু এমনি এখানে আমি বোর্ডে যা দেখাচ্ছি সব তোমার খাতার মধ্যে লিখতে হবে, সব, মানে কোনো প্রশ্নই করবে না যে এটা লিখবো ওটা লিখবো, যা বোর্ডে দেখাবো সব লিখবে, ঠিক আছে? একটাই কথা। হ্যাঁ, এবার দেখো কেন দেখাচ্ছি বুঝতে পারবে, এতগুলো নাম্বার কেন লিখলাম এটা তুমি আগে জানো না। এটার নাম শুনেছিলে এরাটোস্থেনিস সিভ কনসেপ্ট? হ্যাঁ স্যার। 25 26 27 কোন ক্লাসে থাকে জানো? হ্যাঁ স্যার। বলছি কোন ক্লাসে থাকে জানো কনসেপ্টটা? না স্যার। তোমার কি মনে হয় হায়ার ক্লাসে না লোয়ার ক্লাসে? স্যার স্যার হায়ার ক্লাসে। এটা না ক্লাস 6 এর বইতে থাকে, হ্যাঁ? এবার বুঝতে পারছো গ্যাপ হয়ে গেছে? স্যার আমাদের বইতে ছিল না। ছিল তোমাদের এবিসি বই ছিল তো? স্যার 7 এ ছিল না। 6 এ এবিসি বই ছিল তো? 6 এ স্যার মনে হয় এমএল আরও ছিল স্যার, মনে হয় এমএল আরও বা আরেকটা বই ছিল। না, 6 এ এমএল আগরওয়াল ছিল তো? হ্যাঁ স্যার এমএল আরও বা আরএস আগরওয়ালে নেই, এটা দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন আর পুরনো জিনিস ঘেটে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এবার দেখো 61 61 62 63 64 65 66 67 68 69 70। আচ্ছা, এটা 100 পর্যন্ত যায়, আমি 70 পর্যন্ত দেখালাম। 70 পর্যন্ত যা প্রপার্টিজ হবে 100 পর্যন্ত তাই প্রপার্টিজ হবে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমি কি করে সিলেক্ট করব যে কারা প্রাইম আর কারা কম্পোজিট, তাই তো? প্রথমেও কি করলো, প্রথমে 1 টাকে কেটে দিল। 1 প্রাইম না কম্পোজিট না, তাই? হ্যাঁ, তাহলে 1 টাকে কেটে দিল, 1 টাকে কেটে দেওয়ার পর 2 আসবে তো? এবার 2 তে দেখলো যে 2 টা প্রাইম নাম্বার, তাই তো? হ্যাঁ, প্রাইম নাম্বার, তাহলে 2 তে এরকম গোল দাগ দিল, গোল দাগ দিয়ে দেবে তুমি 2 তে, ঠিক আছে? না, যেগুলো প্রাইম সেগুলোতে আমি গোল দাগ দেব। আচ্ছা স্যার কম্পোজিট গুলো বাকি কম্পোজিট গুলো কাটা পড়ে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ
কিন্তু 1টা কেন কাটা করেছে, 1 ক্যান্সেল কেন হয়েছে, কারণ 1 প্রাইম হলো কম্পোজিট হলো। আচ্ছা এবারও কি করলো, এবার এবার দেখো 2 নিল 2, এবার 2 মানে তো ইভেন নাম্বার, তার মানে 2 এর যারা যারা মাল্টিপল আছে 70 পর্যন্ত সবাই তো ইভেন হয়ে যাবে, ইভেন হয়ে যাবে তো। তাহলে ইভেন নাম্বার তো প্রাইম নাম্বার আর হবে না, একমাত্র ইভেন নাম্বার 2 ইজ দ্য অনলি ইভেন নাম্বার যেটা প্রাইম, ঠিক আছে। হ্যাঁ দেখো 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার, তাই তো। এবার ধরো 70 আছে, 70 তো প্রাইম হবে না, কারণ 70 এর একটা ফ্যাক্টর 1, একটা ফ্যাক্টর 70, একটা তো 2, আমরা তো পেয়ে গেলাম 2 এর মাল্টিপল তো 70, তার মানে 70 এর ফ্যাক্টর 2, তাহলে 70 তো 3 খানা ফ্যাক্টর চলে আসছে, তাহলে 70 তো প্রাইম নাম্বার হতে পারে না, পসিবল। তাহলে 2 এর যারা যারা মাল্টিপল আছে এই বোর্ডে মানে এই চার্টে তারা সবাই ক্যান্সেল হয়ে যাবে তো। ব্যাস এবার 2 এর মাল্টিপল গুলো ক্যান্সেল করো, সব ইভেন নাম্বার ক্যান্সেল করে দাও, সব ইভেন নাম্বার বেরিয়ে গেল, এই দেখো সব ইভেন নাম্বার ক্যান্সেল হয়ে গেল, সব ইভেন নাম্বারে দেখো, তাই তো। 20 22 24 26 28 30 32 34 36 38 40, ঠিক আছে। 42 44 46 48 50 52 54 56 58 60 62 64 66 68 70 সব ক্যান্সেল হয়ে গেল তো। আচ্ছা এবারে 2 এর পর আছে 3, দেখলো যে 3 এর মাত্র দুটো ফ্যাক্টর, একটা 1 একটা 3, তাহলে 3 ও প্রাইম নাম্বার তো, তাই তো। তাহলে 3 এর যারা মাল্টিপল তারা তো আর প্রাইম হবে না, তার কারণ তুমি যদি এটা 3 এর মাল্টিপল না ধরো 15 নিলে, তাহলে 15 এর একটা ফ্যাক্টর 5, একটা ফ্যাক্টর 15, একটা 1 মানে 1 আর 15 একটা তো 3 হবেই, তাহলে 3 খানা ফ্যাক্টর তো মিনিমাম হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আর প্রাইম নাম্বার হতে পারে না। আচ্ছা তার মানে এটা বাদ চলে গেল, তাহলে এখান থেকে কি হবে, নেক্সট আমাদের টার্গেট কি, যে 3 এর যারা মাল্টিপল এই চার্টের মধ্যে আছে সব বাদ দিয়ে দেবো, তাই তো। এবার মাল্টিপ্লিকেশন টেবিল স্টার্ট করো, 3 2 যা 6 অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, 3 3 যা 9 12 ক্যান্সেল হয়ে গেছে, 3 5 যা 15 18 ক্যান্সেল হয়ে গেছে, 3 7 আর 21, 3 into 7 24 আগেই ক্যান্সেল হয়ে গেছে, 3 into 9 এ 27 ক্যান্সেল হয়ে গেছে, 3 11 33 ক্যান্সেল হয়ে গেল, 3 12 36 হয় তো ক্যান্সেল হয়ে আগেই ক্যান্সেল হয়ে গেছিল, কারণ প্রাইম এটা তো অলরেডি ইভেন ছিল। 3 13 39 ক্যান্সেল হয়ে গেল, 42 ক্যান্সেল হয়ে গেছিল, 3 15 45 ক্যান্সেল হয়ে গেল, 8 48 আগেই ক্যান্সেল হয়ে গেছে, 51 ও ক্যান্সেল হয়ে যাবে, কারণ 3 into 17 51। তারপরে দেখো 3 9 19 হচ্ছে 57, তাই তো ক্যান্সেল হয়ে গেল, 3 20 মানে 63 ক্যান্সেল হয়ে গেল, 3 23 তে 69 ক্যান্সেল হয়ে গেল, 3 কে 22 দিয়ে মাল্টিপ্লাই করলে 66 হয়, এটা আগেই ক্যান্সেল হয়ে গিয়েছিল বিকজ 66 হচ্ছে ইভেন নাম্বার। দেখো দেখতে পাচ্ছ তো, পাচ্ছ তো দেখতে, হ্যাঁ আচ্ছা এবার দেখো তাহলে 4 তো ক্যান্সেল হয়ে গেছিল আগেই, এরপর 5 আছে, তাহলে 5 দেখলো যে 5 এর মাত্র দুটো ফ্যাক্টর, একটা 1 একটা 5, তাহলে 5 ও প্রাইম নাম্বার তো। তাহলে যারা 5 এর মাল্টিপল তারা কি আর প্রাইম নাম্বার হবে, তারা হবে না, 5 এর মাল্টিপল প্রাইম নাম্বার হবে না। যেমন ধরো 15 এর একটা ফ্যাক্টর 1 একটা 15, একটু আগে 3 বার করলাম আবার 5 ও বার করে দিলাম, তাহলে 15 এর চারটে ফ্যাক্টর, তার মধ্যে একটা 5 আছে, তার মানে 5 এর যারা যারা এটা দেখতে পাচ্ছ তো এখানটা, তাহলে সবচেয়ে বড় কথা তুমি যখন বোর্ডে লিখবে না, মানে যখন তুমি খাতা থেকে লিখবে তখন টোটাল বোর্ডটাই দেখতে হবে, কারণ ক্যামেরায় টোটাল বোর্ড দেখা যাচ্ছে, তুমি শুধু এই পার্টটা দেখতে পাও, কিন্তু তুমি যখন খাতা থেকে মানে রেকর্ডেড ভিডিও লিখবে তখন আমি সমেত পুরো বোর্ডটাই দেখতে পাবে।
বুঝতে পারলে? দিয়ে ওটাকে এরকম হরিজন্টাল করে নিয়ে লিখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো তাহলে এটা এই জায়গাটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তাহলে 5 এর যারা যারা মাল্টিপল বাদ চলে যাবে, দেখো 5 2 যা 10 আগেই বাদ চলে গেছিল, 5 3 যা 15 বাদ চলে গেছিল, 20 আগেই ক্যান্সেল হয়ে গেছিল, 5 5 যা 50 25 ক্যান্সেল হয়ে গেল, 5 7 যা 35 ক্যান্সেল হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। তারপর 5 9 যা 5 8 যা 40, 5 8 যা 40 ক্যান্সেল হয়ে গেছিল, 5 into 9 45 ক্যান্সেল হয়ে গেল, 5 into 10 50 ক্যান্সেল হয়ে গেল, 5 11 55 ক্যান্সেল হয়ে গেল, 5 12 আর 60 ক্যান্সেল হয়ে গেল, 5 13 এ 65 ক্যান্সেল হয়ে গেল, আর 5 into 14 70 ওটা আগেই ক্যান্সেল হয়ে গেছিল, বিং এন্ড ইভেন নাম্বার আগেই ক্যান্সেল আউট হয়ে গেছিল। আচ্ছা 6 তো ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই তো? এরপরে কি আছে 7, 7 কি প্রাইম নাম্বার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 7 এর যারা মাল্টিপল হবে তারা তো আর প্রাইম হবে না, না স্যার। তাই তো? কারণ যদি তুমি নাও 21 দেখতে পাচ্ছ, দেখো 21 দেখতে পাচ্ছ লেখাটা, 21 লেখাটা, হ্যাঁ স্যার। 21 এর ফ্যাক্টর কি কি 1 3 7 আর 21, এই যে এটা 21 এর ফ্যাক্টর একটা 7 আছে, তার মানে 7 এর মাল্টিপল 21, 21 এর ফোরটা ফ্যাক্টর, 21 একটা কম্পোজিট নাম্বার, তাহলে 7 এর যারা মাল্টিপল আছে তারা আর প্রাইম নাম্বার থাকবে না। তাহলে 7 এর মাল্টিপল ক্যান্সেল করো, 7 2 যা 14 ক্যান্সেল হয়ে গেছে, 7 3 যা 21 ক্যান্সেল হয়ে গেছে, 7 4 আর 28 ক্যান্সেল, 7 5 আর 35 ক্যান্সেল, 7 6 আর 42 আগেই ক্যান্সেল হয়ে গেছে, ইভেন নাম্বার বলে, 7 7 আর 49 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ স্যার। 7 8 আর 56 ক্যান্সেল, 7 9 আর 63 ক্যান্সেল, 7 10 আর 70 ক্যান্সেল হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে 11 প্রাইম নাম্বার আছে, তাই তো? কারণ এখানে 8 9 10 ক্যান্সেল আগেই হয়ে গেছে, তাহলে 11 এর যারা মাল্টিপল তারা তো আর প্রাইম নাম্বার হবে না, তারা কম্পোজিট নাম্বার হবে। তাহলে 11 এর মাল্টিপল গুলোকে দিয়ে দাও ক্যান্সেল করে, 11 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 22 ক্যান্সেল হয়ে গেছে, 3 দিয়ে 33 ক্যান্সেল হয়ে গেছে, 4 দিয়ে 44, 5 দিয়ে 55, 6 দিয়ে 66 সব ক্যান্সেল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। 12 ক্যান্সেল আগে হয়ে গেছে, ইভেন নাম্বার বলে, দেখো 13 প্রাইম নাম্বার, তাই তো? হ্যাঁ স্যার। এখন শুধু প্রাইম নাম্বার গুলো পড়ে আছে, আর জানো এই দেখো 13 পড়ে আছে প্রাইম নাম্বার, 17 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার, 29 প্রাইম নাম্বার, 31 প্রাইম নাম্বার, 37 প্রাইম নাম্বার, 41 43 প্রাইম নাম্বার, 47 প্রাইম নাম্বার, 53 প্রাইম নাম্বার, 59 প্রাইম নাম্বার, 61 প্রাইম নাম্বার, 67 প্রাইম নাম্বার। তাহলে তুমি দেখলে তো যে এরাটোস্থেনিস যে শিফট কনসেপ্টটা ইউজ করেছিল, আমাদের সব নেওয়ার দরকার নেই, আমরা দেখলাম যে আমি প্রথম কয়েকটা নিয়ে বুঝতে পারবো হাফ টেবিল 99% টেবিল খালি, তাই তো? তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে ইজিলি প্রাইম নাম্বারগুলোকে স্পট করতে পারছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে ব্যাপারটা হচ্ছে, তাহলে নেক্সট কোশ্চেন কি জানো, যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কটা নাম্বার আছে বলো? স্যার 100। হ্যাঁ তাদের মধ্যে কটা প্রাইম আর কটা কম্পোজিট জানো কি? না স্যার। হ্যাঁ সেটাই শেখাবো এরপরে, দেখো এটা তাহলে লিখে নেবে যেরকম লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ একবার দেখে নি এটার কোয়ালিটিটা, ভিডিও কোয়ালিটিটা, হ্যাঁ ঠিকঠাকই হচ্ছে। এবার হচ্ছে 1 থেকে 100, তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 100টা নাম্বার আছে, তাই তো? হ্যাঁ স্যার। এদের মধ্যে কটা প্রাইম নাম্বার আছে, তাহলে প্রাইম নাম্বারগুলো আমি লিখি 2 3, তাহলে আগে লিখে নিচ্ছি প্রাইমস, তাহলে কটা প্রাইম নাম্বার আছে বলো, মুখে মুখে বলতে পারবে? 2 3 5 7 প্রাইম নাম্বার, 11 প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 17 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে 23 প্রাইম নাম্বার, 29 প্রাইম নাম্বার, 31 প্রাইম নাম্বার, 37 প্রাইম নাম্বার, 41 43 47 প্রাইম নাম্বার, তাই তো?
53 59 prime number, 61 67 71 73 prime number, 79 prime number, 83 prime number, 89 prime number, 97 prime number। ব্যাস আর প্রাইম নাম্বার নেই, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কটা প্রাইম নাম্বার হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে প্রাইম নাম্বার কটা হলো? 25টা প্রাইম নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বার কটা হবে? 100 এর মধ্যে যদি 25টা প্রাইম নাম্বার থাকে তাহলে 70 স্যার 70 70 স্যার 25 কম্পোজিট আছে। 75টা কম্পোজিট আছে। স্যার 70 কম্পোজিট, স্যার 20 কম্পোজিট আছে, স্যার 25টা প্রাইম আছে। আচ্ছা স্যার 25 এর টাইম আছে, তাহলে 70 কম্পোজিট। 70 খানা কম্পোজিট আছে। কি করে হচ্ছে? টোটাল তো 100 নাম্বার আছে তো, হ্যাঁ স্যার টোটাল 100। তার মধ্যে 25টা প্রাইম নাম্বার আছে। হ্যাঁ স্যার। তাহলে কম্পোজিট নাম্বার কটা আছে? প্রাইম আছে 25টা, তাহলে কম্পোজিট কটা আছে? 100টা নাম্বারের মধ্যে যদি 25টা প্রাইম থাকে তাহলে কম্পোজিট কটা? স্যার বাকিগুলো স্যার সেটা কটা? স্যার 70। 100 থেকে 25 মাইনাস করলে 70 হয়, হ্যাঁ স্যার। তাই? স্যার 75। এত দেরি লাগছে বলতে? ভালো করে কনসেন্ট্রেট করো। 75টা তো, হ্যাঁ স্যার। কিন্তু 75টা হবে না, 74টা হবে, কারণ 1 তো কম্পোজিটও না প্রাইমও না। সেটা দেখো, নেইদার প্রাইম নট কম্পোজিট মানে সি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারলে টোটাল 100টা নাম্বার আছে, 1 থেকে 100 এর মধ্যে 25টা প্রাইম নাম্বার আছে, 74টা কম্পোজিট নাম্বার আছে, 1টা নরমাল নাম্বার মানে ন্যাচারাল নাম্বার। 1 সোজাসুজি একটা ন্যাচারাল নাম্বার আর একটা অড নাম্বার, আর অবশ্যই একটা রেশনাল নাম্বার। এটাই হচ্ছে 1 এর পরিচয়। 1 এর কি পরিচয়? 1 হচ্ছে একটা অড নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার, 1 একটা হোল নাম্বার, 1 একটা পজিটিভ ইন্টিজার। এই যে, ঠিক আছে? 1 একটা অড নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর পজিটিভ ইন্টিজার। ঠিক আছে? এটা হচ্ছে 1 এর পরিচয়। বুঝতে পারলে? দিস ইজ দ্য আইডেন্টিটি অফ 1। 1 প্রাইমও না কম্পোজিটও না। ঠিক আছে? কিরকম কোশ্চেন থাকে জানো? বলে যে আপ টু 1 to 100 what is the ratio of prime number is to composite number। বলবে যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের রেশিও কত? এই রেশিও p is to c, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে প্রাইম নাম্বার কটা আছে? 25টা, কম্পোজিট আছে 74টা, 25 is to 74। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর যদি বলে যে কম্পোজিট is to প্রাইম কত হবে, তাহলে 74 is to 25 হবে। এটা উল্টে যাবে, রেশিওটা অপোজিট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। আর এখানে আর কিছু সিম্পলিফাই করা যায় না, বুঝলে? এটা হচ্ছে ইরিডিউসেবল ফর্ম। ইরিডিউসেবল ফর্ম মানে জানো? স্যার রিডিউস করা যাবে না। যাকে রিডিউস করা যাবে না, মানে কাটাকুটি করা যাবে না, মানে নো ক্যান্সেলেশন। ঠিক আছে? কনসেপ্ট বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে রেশনাল নাম্বার পড়াচ্ছিলাম, রেশনাল নাম্বার মধ্যে এগুলো সবই পড়ে। এবারে রেশনাল নাম্বারকে আমরা নাম্বার লাইনে কিভাবে রিপ্রেজেন্ট করব, নাম্বার লাইনে, বুঝলে তো? হ্যাঁ স্যার। রিপ্রেজেন্ট আজকে কনসেপ্ট বোঝাচ্ছি, পরের দিন এক্সারসাইজ শুরু হবে। ঠিক আছে? ওকে স্যার। আর এক্সাম্পলেরও কিছু ম্যাথস আমি করে দেব। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর বাকিগুলো এক্সাম্পল তোমাকে করতে হবে, পারবে তো? হ্যাঁ স্যার। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক করে বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। অনেক রকম করে ঘুরিয়ে কোশ্চেন বানানো যেতে পারে, দেয়ার ইজ নো লিমিট অফ নিউ কোশ্চেন, কিন্তু কনসেপ্টটা তো তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি সবকটা কোশ্চেনের অ্যানসারই দিতে পারবে। তাহলে নাম্বার লাইনটা আমাদের বুঝতে হবে। তাহলে এবারে টপিকটা কি? যে রিপ্রেজেন্টেশন।
রিপ্রেজেন্টেশন একদম টোটালটা আমি লিখে দিচ্ছি বোর্ডে রিপ্রেজেন্টেশন অফ এ রেশনাল নাম্বার representation of a rational number on number line এখন ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা রেশনাল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করব আমরা কি টোটাল নাম্বার লাইনটা টেনে নেব হ্যাঁ স্যার টোটাল নাম্বার লাইন টানবো না আমাদের যতটা দরকার ততটা করব প্রথমে আমি একটা হোল নাম্বার দিয়ে যাই ঠিক আছে হোল নাম্বার ধরো এটা হোল নাম্বার না এটা হোল নাম্বার না ডাব্লিউ 6 নিয়ে নিলে 6 কোথায় আছে তাই তো 6 হচ্ছে একটা রেশনাল নাম্বার তাই তো 6 ইজ এ রেশনাল নাম্বার তাহলে 6 টা কোথায় আছে 6 কেন রেশনাল নাম্বার 6 মানে হলো 6/1 তাই তো p হলো 6 আর q হলো 1 ক্লিয়ার হ্যাঁ স্যার এবারে 6 কোথায় আছে তাহলে 6 কোথায় আছে কি করে বুঝবো 6 মানে হচ্ছে 6 গ্রেটার দ্যান 0 তো হ্যাঁ স্যার তাহলে কোন নাম্বার যদি 0 থেকে গ্রেটার হয় ওরা নাম্বার লাইনে 0 এর রাইট সাইডে হবে তাই তো হ্যাঁ স্যার তাহলে আমরা নাম্বার লাইন কি থেকে শুরু করব 0 থেকে মাইনাস দেওয়ার দরকার নেই কারণ আমার তো রাইট সাইডে আছে আমার তো লেফট সাইডে আমি যাবই না 0 রাইট সাইডে কি থাকে ন্যাচারাল নাম্বার লাইন কি হয় মাঝখানে 0 থাকবে এখানে পজিটিভ নাম্বার থাকে আর এখানে নেগেটিভ নাম্বার থাকবে তাই তো এটা রাইট সাইড আর এটা লেফট সাইড তাই তো হ্যাঁ স্যার 0 এর লেফট সাইডে নেগেটিভ ইন্টিজার থাকবে 0 রাইট সাইডে পজিটিভ ইন্টিজার থাকবে মাইনাস 6 হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বিকজ আমরা অলরেডি নিয়ে নিয়েছি রেঞ্জ ইজ টেকেন দ্যাট ইজ 6 গ্রেটার দ্যান 0 তাহলে 6 টা কোথায় থাকবে তাহলে আমরা এভাবে 0 লিখব 1 2 3 4 5 6 হলো তো হ্যাঁ স্যার এই দেখো এখানে 6 আছে ঠিক আছে হ্যাঁ স্যার এইভাবে করব হ্যাঁ এবারে তুমি যখন লাইন টানবে না একটু ভাব বুঝে টানবে যেমন মাঝখানটায় 3 করে নেবে তাই তো হ্যাঁ স্যার কারণ কেন মাঝখানটা 3 করব কারণ 0 প্লাস 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3 হয় তো হ্যাঁ স্যার তাই 0 আর 6 এর মাঝে 3 থাকবে ওইভাবে নাম্বার লাইনটা আঁকবে একটু বুঝে আঁকবে এইখানে 1 লিখে দিলে এখানে 2 লিখলে ইকুয়াল গ্যাপ মেইনটেইন করবে চোখে দেখবে মোটামুটি হ্যাঁ ইকুয়াল গ্যাপ মেইনটেইন করবে অলওয়েজ মেইনটেইন ইকুয়াল গ্যাপ ঠিক আছে হ্যাঁ এখানে লিখে দিচ্ছি অলওয়েজ মেইনটেইন ইকুয়াল গ্যাপস তাই তুমি যদি 6 লেখো তাহলে তোমাকে 0 থেকে 6 করতে হবে তো মাঝখানটা যেন 3 থাকে ঠিক আছে তবে এরকম থাকবে যাতে 3 এর এদিকে এটা 3 এর ওদিকে এটা ঠিক আছে এরকম ভাবে করতে হবে তো আমরা নাম্বার লাইনে 6 কে এখানে প্লেস করব তাহলে যে কোনো পজিটিভ নাম্বারকে আমরা নাম্বার লাইনে দেখাতে পারবো 7 হলে 7 তারপরে যাবে 100 হলে 100 ঠিক আছে হ্যাঁ এখন প্রশ্ন যে 100 কি করে করবে কি একদম 100 পর্যন্ত লিখবে নাকি হ্যাঁ স্যার তাহলে কি করবে 100 কে কি করবে স্যার আমরা কি করবে স্যার 100 লেখার জন্য হ্যাঁ আমরা 0 থেকে স্যার 100 গ্রেটার দ্যান 0 তাই তো হ্যাঁ স্যার 0 দিতেই হবে সবসময় হ্যাঁ 0 থেকে তো নাম্বার লাইনটা স্টার্ট হবে দেখো 0 আর 100 এই পর্যন্ত লিখে নেবে এইখানে 0 দিলে এখানে 100 লিখে শেষ করলে মাঝখানটা একদম মিডলে লিখবে 50 ঠিক আছে হ্যাঁ স্যার এই দেখো তাহলে তো বোঝা গেল যে 0 আর 100 এর মাঝে 50 আছে কারণ 0 প্লাস 100 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা 50 পাই হ্যাঁ না না তাই তো হ্যাঁ স্যার তাহলে বুঝতে পারছো নাম্বার লাইনে কিরকম করে আমরা দেখাবো স্যার মানে আমরা বেশি ব্যাপারে কিছু লিখবো না না আর কিছু লেখার দরকার নেই এটা তো নরমাল এগুলো পরীক্ষায় দেবে না তোমাকে করতে তোমাকে এগুলো শেখানো হচ্ছে যে একটা যদি 100 এর মতো নাম্বার কোথায় থাকছে যে মাঝখানে থাকবে দেখো এখানে 1 2 3 পর্যন্ত সব লেখা যেতই কিন্তু আমাদের অনেক সময় লাগতো তাই আমরা একটা অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছি যে 0 থেকে 100 টা স্টেপ গেলে 100 পাবো বিটুইনে 50 থাকবে তাই তো হ্যাঁ স্যার বোঝা গেল হ্যাঁ স্যার ঠিক আছে এবার তোমাকে পরীক্ষা এটা করতে দেবে না তোমাকে পরীক্ষায় অন্যরকম কোশ্চেন থাকবে তুমি তো স্কুলে পড়েছো যে দুটো নাম্বারের মাঝে কিভাবে রেশনাল নাম্বার পুট করব ঠিক আছে হ্যাঁ স্যার দুটো নাম্বারের মধ্যে কটা রেশনাল নাম্বার থাকতে পারে বলো
হ্যাঁ স্যার অনেকগুলো স্যার কতগুলো? স্যার যে কোনো দুটো নাম্বার ধরো 5 আর 6 এর মধ্যে কটা রেশনাল নাম্বার আছে, এটা হচ্ছে কোশ্চেন। যে 5 আর 5.11 হবে না? 5.11 তো হবে। তাহলে আনলিমিটেড রেশনাল নাম্বার আছে, ঠিক আছে? হ্যাঁ ইনফাইনাইট লিখে দিচ্ছি যে দেয়ার আর ইনফাইনাইট rational numbers. There are infinite rational numbers between two rational numbers like 5 or 6 between 5 and 6 between 5 and 6 there are unlimited rational number, ঠিক আছে? unlimited rational numbers, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে নাম্বার সিস্টেমে কি করে রেশনাল নাম্বার হবে। এবার রেশনাল নাম্বার নেগেটিভ হতে পারে, -4/5 হতে পারে রেশনাল নাম্বার, সেটা কোথায় থাকবে, তাই তো? দেখো এবার আমরা যে রেশনাল নাম্বার নেব সেটা ফ্র্যাকশন নেব। এই দেখো 4/5 এটা একটা রেশনাল নাম্বার নিলাম, তাই তো? সেটা 0 থেকে বড় তো? আবার 5/5 এর থেকে ছোট তো? 4/5 5/5 এর থেকে ছোট তো? হ্যাঁ না না? তাহলে এখানে কি হচ্ছে 4/5 টা 0 থেকে বড় কিন্তু 5/5 এর থেকে ছোট, মানে 1 এর থেকে ছোট, তাই তো? তার মানে 4/5 টা কোথায় থাকবে? 0 4/5 এর থেকে ছোট, আবার 4/5 1 এর থেকে স্মল তো? 0 লেস দ্যান 4/5 তো? 1 4/5 লেস দ্যান 1 তো? তার মানে 0 থেকে 1 এর মধ্যে আসবে তো? তাহলে আমরা যে স্কেল নেব সেই স্কেলের ফার্স্টে থাকবে 0, লাস্টে থাকবে 1, এর মাঝে কে থাকবে? 4/5, কিন্তু কোথায়, তাই তো? এবার দেখো ভালো করে, 0 নিলে আর এখানে 1 নিলে, এটা হচ্ছে তোমার স্কেল, 0 তে ডট 1 এ ডট। আচ্ছা 1 মানে হচ্ছে 5/5, তাই তো? দেখতে পাচ্ছ? তাহলে 4/5 কোথায় থাকবে? ডিনোমিনেটরে যে ডিজিটটা থাকবে মানে 5, এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ, লাইনটাকে আমরা কতগুলো ডট দিয়ে ডিভাইড করব, ডট। তাহলে এর মধ্যে আমরা কতগুলো ডট দেব? 5টা ডট দেব। ডিনোমিনেটরে 5 আছে বলে ডট কোথা থেকে স্টার্ট করব? 0 থেকে স্টার্ট করব? না, 0 পরের ডট। এই দেখো একটা ডট, দুটো ডট, তিনটে ডট, চারটে ডট, এই 1 এ গিয়ে লাস্টের ডটটা শেষ হবে, তাই তো? তাহলে এক একটা ডট হচ্ছে দেখো 1/5, 2/5, 3/5 আর 4/5, বুঝা গেল? এখানে 4/5 আছে, বুঝলে এবার কনসেপ্টটা? যে ফার্স্টে 1/5 হচ্ছে কেন? আমরা ডটটাকে 5 দিয়ে ডিভাইড করেছি, বিকজ আমাদের ডিনোমিনেটরে 5 ছিল, আমরা টোটাল লাইনকে 5 দিয়ে ডিভাইড করেছি, আর 5টা ডট। তাহলে 1/5, 2/5, 3/5, 4/5 আর 5/5। দেখো বুঝতে পেরেছো? সাউন্ড বুঝতে পারলে? ঠিক আছে, এগুলো লিখে নেবে কিন্তু খাতায়, পরের দিন টোটাল খাতা দেখাবে। এটা এই টপিকটা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ এ রেশনাল নাম্বার অন নাম্বার লাইন। কারণ আমরা বড় নাম্বার লাইন কোনোদিনই আঁকবো না, আমাদের যতটা দরকার আমরা ততটা আঁকবো। রেঞ্জ দেখে নেবো, রেঞ্জ, ঠিক আছে?
আচ্ছা এবার যদি বলি যে ধরো আমার ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 3/7 বলো, এবার 3/7 পুট করব। 3/7 আমার 7টা করতে হবে 0 পরে। তাহলে 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট তো, হ্যাঁ স্যার 1 থেকে কারণ 1 মানে 7/7 তো, হ্যাঁ স্যার তার মানে 0 লেস দেন 3/7 লেস দেন 1, তাই তো? এই জিনিসটাকে রেঞ্জ বলে, এই কনসেপ্টটাকে লেস দেন কনসেপ্ট যখন আমরা ইউজ করি এটাকে রেঞ্জ বলে, রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ বলে, রেঞ্জ। যে আমরা যে নাম্বারটা কোথায় আছে, ম্যাথমেটিক্যালি নাম্বারটা কোথায় আছে, দ্যাট ইজ রেঞ্জ। আর আমরা যে গ্রাফ দেখাবো মানে লাইন টেনে দেখাবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ রেশনাল নাম্বার ইউজিং রেঞ্জ। সো এট ফার্স্ট দেখো শোনো, যা এক্সপেরিমেন্ট পৃথিবীতে হয় না ওয়ার্ল্ডে, সব ম্যাথমেটিক্সটা আগে দরকার, তারপর এক্সপেরিমেন্ট। তুমি আগে জাহাজের অঙ্ক করবে, তারপরে জাহাজ সমুদ্রে নামাবে, জাহাজ সমুদ্রে নামানোর পর জাহাজ কিন্তু ভেঙে যাবে, উল্টো পাল্টা জাহাজ তৈরি হলে, জানো তো? হ্যাঁ স্যার ওয়াটার প্রেসারে না জাহাজটাকে উড়িয়ে দেবে, সেই জাহাজের ভেতরে 5 স্টার থাকুক 10 স্টার থাকুক যা খুশি থাকুক, পুরো জাহাজটাকে ভেঙে দেবে ওয়াটার প্রেসারে, জানো তো? হ্যাঁ স্যার তাই আগে ম্যাথমেটিক্সটা করতে হবে। হ্যাঁ স্যার তাই আগে আমরা রেঞ্জ করে নেবো। তাহলে 0 এর দিকে লিখবো, 1 এর দিকে লিখবো। তাহলে এবার এখান থেকে স্টার্ট হচ্ছে 0 0 তে একটা লাইন পয়েন্ট, আর এখানে 1 এ শেষ হচ্ছে। 1 মানে কি বলো, 7/7। এই কথাটা কিন্তু লিখে নেবে, আচ্ছা বোর্ডে যা যা দেখাবো তাই তাই লিখবে, ঠিক আছে? কোনো কিছু বাদ না, ঠিক আছে? ওইভাবে আমি বোর্ডটা বানিয়ে দিই। আমি যাদেরই পড়াই আমি ডিটেইলসে এক একটা ম্যাথমেটিক্সকে একদম অ্যানালিসিস করে পড়ানো হয়, মানে ম্যাথমেটিক্সকে ডিসইন্টিগ্রেট করে ভেঙে 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 পড়াই, যাতে স্টুডেন্টদের কোনো কম্পোনেন্টে প্রবলেম না হয়। তুমি তো আমার কাছে আগে ক্লাস করেছো, হ্যাঁ স্যার বুঝতে পারছো তো আইডিয়াটা? হ্যাঁ স্যার তাহলে দেখো এখানে কতগুলো ডট দেবো, হাউ মেনি ডটস উইল বি देयर? 7। কোথা থেকে স্টার্ট হবে, 0 এর পর থেকে তো? হ্যাঁ, মোটামুটি গ্যাপটা চোখে দেবে। দেখো একটা ডট, দুটো ডট, তিনটে ডট, চারটে ডট, পাঁচটা, ছটা, 7টা, তাই তো? হ্যাঁ স্যার তাহলে এখানে কত আছে, 3/7 তো, এটা 1/7, এটা 2/7, এইখানে হবে দেখো এই যে 3/7, এটার নাম কি 4/7, 5/7, 6/7, ঠিক আছে? হ্যাঁ স্যার এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আর সবথেকে বড় কথা, তুমি ক্লাস 8 এ জিনিসটা করেছো তো, রেশনাল নাম্বারকে কি করে নাম্বার সিস্টেমে করে, হ্যাঁ স্যার করেছি কিন্তু ভুলে গেছিলে, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা এরপর দেখো, এবার যদি এরকম থাকে যে ধরো এরকম আছে 5 হোল 3/7, এটা কোথায় থাকবে? হ্যাঁ স্যার 5 হোল 3/7। স্যার 5/3 হয়ে যাবে এখন বলবে এটা তো 0 থেকে বড়, তো কি হয়েছে? 0 থেকে বড় হলে হবে না, 0 পর্যন্ত আমি তো করব না। আচ্ছা স্যার তাহলে আমরা এটা 5 আর 6 এর মধ্যে 5 আর 6 এর মাঝে কেন? কারণ এটা 5 এর থেকে বড় কিন্তু 6 এর থেকে ছোট, তাই তো? হ্যাঁ স্যার তাহলে আমার নাম্বার লাইন 5 থেকে স্টার্ট করব আর 6 এ কমপ্লিট করব। এই যে 5 থেকে স্টার্ট করলাম, 6 এ কমপ্লিট করলাম, নিচে ডিনোমিনেটরে 7 আছে, ঠিক আছে? তাই 7টা ডট হবে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তোমার 6, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা এবার তাহলে এখানে কত থাকবে, 5 হল 1/7, তাই তো? হ্যাঁ স্যার এখানে হবে হচ্ছে 5 হল 2/7, এখানে থাকবে 5 হল 3/7, এখানে থাকবে 5 হল 4/7, তাই তো? হ্যাঁ স্যার আর এটার নাম কি, 5 হল 7/7। দেখো 5 হল 7/7 ই কিন্তু 6, জানো তো? হ্যাঁ স্যার দেখো 5 প্লাস 7/7 মানে কত, 5 প্লাস 1 মানে 6, বুঝলে? এইভাবে লেখা হবে। এটার নাম হচ্ছে 5 হোল 5/7, এটা হচ্ছে 5 হোল 6/7, টোটালটা দেখিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো তো, যখন আমরা ন্যাচারাল রেশনাল নাম্বারকে বসাবো আমাদের রেঞ্জ সবার আগে বুঝে নিতে হবে যে কোন রেঞ্জের মধ্যে পড়ছে, ঠিক আছে? বুঝতে পারলে? 5 এর থেকে উপরে যাবে, 6 এর থেকে নিচে থাকবে। এটা পজিটিভ গেল, তাহলে যা যা পজিটিভ তুমি পারবে। তোমাকে যদি আমি বলি যে
11 হোল 8/9 এটা কোথায় যাবে? এটা 11 এর থেকে ছোট কিন্তু বড় হবে, মানে 11 এর থেকে বড় কিন্তু 12 এর থেকে ছোট, ঠিক আছে? বুঝতে পারলে? মানে সরি, এটা হচ্ছে তোমার 11 এর থেকে বড় কিন্তু 12 এর থেকে ছোট, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 11 আর 12 এর মধ্যে হবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। দিয়ে কত তাহলে কতগুলো ডট দেবে? হাউ মেনি ডটস? স্যার এই 9টা। 9টা ডট দেবে। এটা হোমওয়ার্ক করে রাখবে, এটা নিচেটাই করে রাখবে, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, তাহলে SW এটা থাকবে। আচ্ছা, তোমার থাকবে 55 হোল 2/5 এটা থাকবে, ঠিক আছে? স্যার এটা তো 0 শো করতে হবে না? না, 0 শো করতে হবে না, তার কারণ হচ্ছে যদি 0 আর 1 এর মধ্যে থাকে তাহলেই 0 শো করতে হবে। ওটাই তো বলা হয় যে আমরা রেঞ্জ কেন করছি, why are we taking range, because range is an easy calculation, we will know where the number lies, যে নাম্বারটা কোথায় আছে, where does the number lie, যে কোন দুটো ন্যাচারাল নাম্বার বা কোন দুটো হোল নাম্বারের মাঝে নাম্বারটা থাকছে সেইটাকে ডিটারমাইন করার জন্য আমরা রেঞ্জ করি। তুমি এখানে 56 55 আর 56 ই লিখবে, তাই তো? কারণ এটা 55 এর থেকে গ্রেটার কিন্তু 56 এর থেকে লেসার, ঠিক আছে? এখানে আমরা 56 কে কি লিখবো? 55 হোল 5/5 মানে 56 তো, হ্যাঁ স্যার। এটা লিখে নেবে, বুঝলে? তাই এই দুটো হোমওয়ার্ক করে রাখবে, ঠিক আছে? ওকে স্যার। বোর্ড থেকে করে রাখবে, বোর্ডে দিয়ে দিলাম, হোমওয়ার্কটা করে আমাকে দেখাবে, খাতার মধ্যে পর পর করবে, ঠিক আছে? এরপর আমরা নেগেটিভ ইন্টিজার নেব, ঠিক আছে? মানে নেগেটিভ রেশনাল নাম্বার নেব। দেখো, এরপরে দেখো, ধরো এরকম আছে -3/4, বলো এটা কোথায় থাকবে? স্যার -3/4। এটা 0 এর থেকে ছোট তো, হ্যাঁ স্যার। কিন্তু -1 এর থেকে বড় তো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাই এইখানে -1 থাকবে আর এইখানে 0 থাকবে, এই যে 0টা এদিকে হবে কিন্তু, কারণ মাইনাসটা এদিকে থাকবে, আচ্ছা স্যার। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। রেঞ্জ রেঞ্জ বুঝতে পারলে? কারণ কারণ -1 কথার মানে কি, -1 মানে তো তোমার -4/4, হ্যাঁ না না? -4/4 মানে তো -1, হ্যাঁ? এটা নেগেটিভ মাইনাস মানে নেগেটিভ ইন্টিজার আছে বলে স্যার এটা মাইনাসে হচ্ছে। হ্যাঁ, 0 লেফট সাইডে হচ্ছে, তাহলে এখানে হবে তো 0 লেফট সাইড তো, স্যার -1টা লেফট সাইডেই হবে। এই -3/4 ও লেফট সাইডেই থাকবে, কিন্তু -3/4 -1 এর কোন সাইডে থাকবে? স্যার -3/4 -1 এর স্যার লেফট সাইড। রাইট সাইডে, লেফট সাইড আছে এঁকেছি, স্যার রাইট সাইড। তাহলে রাইট সাইডে থাকবে। কেন? কারণ -1 এর থেকে -3/4 তো গ্রেটার। হ্যাঁ স্যার। কেন গ্রেটার? কারণ 0 এর বেশি কাছে আছে। হ্যাঁ স্যার। এই যে সানের নিয়ারেস্ট কি? ভেনাস, ভেনাস না, বুধ, মার্কেল। মার্কারি, তাই তো? হ্যাঁ স্যার। মার্কারি সব নিয়ারেস্ট তো, হ্যাঁ স্যার। মার্কারিতে কি লোক থাকতে পারবে? না স্যার। কেন থাকতে পারবে না? স্যার হিটের জন্য। কেন হিট আছে? স্যার সানটা সবচেয়ে কাছে। হ্যাঁ, এটাও ঠিক তাই, যে -3/4 হচ্ছে 0 থেকে 0 কাছাকাছি আছে, মানে -1 এর যা প্রক্সিমিটি, -3/4 হ্যাজ হায়ার প্রক্সিমিটি দেন -1 টুয়ার্ডস 0, বুঝলে কথাটা কিভাবে আমরা লিখি? -3/4 হ্যাজ হায়ার প্রক্সিমিটি দেন -1 টুয়ার্ডস 0, মানে 0 এর বেশি কাছে আছে, হায়ার প্রক্সিমিটি, প্রক্সিমিটি মানে কাছাকাছি, তাই তো? ওকে স্যার। ওই জন্য সানের পর যে তোমার মিল্কি ওয়ে গ্যালাক্সির নাম শুনেছো, যেখানে সান আছে আমাদের গ্যালাক্সিটা, এরপরে আছে তোমার অ্যান্ড্রোমিডা, তাই তো? হ্যাঁ স্যার। সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির নিয়ারেস্ট সান, সেটার নাম কি জানো তো? প্রক্সিমা। ওই প্রক্সিমিটি মানে কাছাকাছি আছে বলে প্রক্সিমা সেন্টাউরি। ওকে স্যার। তারপর হচ্ছে আলফা সেন্টাউরি, বিটা সেন্টাউরি, এসব অনেক কিছু আছে,
নাম ফাম জানা মানে মুখস্থ রাখতে রাখতে পাগল হয়ে যাবে। এনিওয়ে এটা বুঝতে পারলে? আচ্ছা আমরা সেম কাজ করব। নিচে কি আছে ডিনোমিনেটরে? হ্যাঁ স্যার ডিনোমিনেটরে কি আছে? স্যার ডিনোমিনেটর 4 তাহলে কতগুলো ডট হবে? স্যার 4টে ব্যাস এই দেখো একটা ডট, দুটো ডট, তিনটে ডট, চারটে ডট এখানে শেষ হবে, তাই তো? কারণ এটা -4/4। এই দেখো এটা হচ্ছে -1/4, -2/4 আর এটা -3/4। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে রেঞ্জটা বুঝে নিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা হোমওয়ার্ক কি থাকবে? এদিকে দেখো -6/7 -11/13, হ্যাঁ, -5/9, পারবে তো? হ্যাঁ এই স্যার তিনটে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কগুলো করে নেবে। -5/9, ঠিক আছে? ওকে স্যার আচ্ছা এরপর আমরা কি করব? আমরা যেমন মিক্স ফ্র্যাকশন নিয়েছিলাম না, এবারে মিক্স রেশনাল নাম্বার নেব যেটা নেগেটিভ ইন্টিজার হবে, which will be a নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে? ধরো তুমি এরকম নিলে যে -5/3/5, বল এটা কোথায় থাকবে? ওকে স্যার এটা তো 0 থেকে তো এমনিতে ছোট, কিন্তু 0 দিয়ে তো হবে না, হ্যাঁ স্যার তাহলে কি হবে এটা? স্যার এটা হচ্ছে শোনো এদিকে তাকাও, -5 আর -6 এর হ্যাঁ -5 এর থেকে কি হবে এটা? স্যার -5 আর -6 এর মধ্যে হ্যাঁ -5 এর এটা হচ্ছে তোমার -5 এর থেকে ছোট, তাই তো? কিন্তু -6 এর থেকে বড় তো? হ্যাঁ স্যার হ্যাঁ না না? স্যার -6 এর থেকে বড় হ্যাঁ কারণ -6 এর থেকে কাছে আছে তো, হ্যাঁ স্যার কারণ 5 হোল আছে তো, 6 পর্যন্ত পৌঁছায়নি তো। এদিকে হ্যাঁ স্যার এদিকে যত দূরে যাবে তত তো ছোট হয়ে যাবে, আর যত কাছে থাকবে তত বড় হবে তো। হ্যাঁ স্যার তাহলে -5 হোল 5/3 টা -5 এর থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার কারণ -5 তো বেশি কাছে আছে। হ্যাঁ স্যার তাই আমাদের লাইন এখান থেকে শুরু হবে, -5 এখানে থাকবে আর -6 এখানে থাকবে, তাই তো? ওকে স্যার হ্যাঁ না না? হ্যাঁ স্যার কারণ -5 এর লেফট সাইডে তো -6 থাকবে, হ্যাঁ আর স্যার ধরে এরকম একটা জায়গায় 0 আছে, তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে? তাহলে এই এটাকে আমরা কটা ডটে ডিভাইড করব? 5 আছে তো ডিনোমিনেটরে, হ্যাঁ স্যার 5টা ডট দেবো, একটা ডট, দুটো ডট, তিনটে ডট, চারটে ডট, 5টা, তাই তো? এখানে কিন্তু শেষ করবে, এখান থেকে কিন্তু ডট ধরবে না, হ্যাঁ? হ্যাঁ স্যার এখন যদি আমাকে জিজ্ঞেস করো কেন ধরবো না, কি লজিক, এখান থেকে তো শুরু হচ্ছে না, এর থেকে তো তোমার ছোট নাম্বারটা, হ্যাঁ স্যার এখান থেকে কি জিনিসটা শুরু হচ্ছে, হ্যাঁ স্যার কিন্তু শেষ তো এখানে গিয়ে হচ্ছে, হ্যাঁ স্যার তাই এখান থেকে শুরু, যে এর পরের স্টেপটা থেকে শুরু হচ্ছে, ওখান থেকে ফার্স্ট ডটটা আমরা কাউন্ট করব, ঠিক আছে? এখানটা কি হবে? -5 হল 1/5 তো, হ্যাঁ স্যার এটা 2/5 হবে। এই জায়গাটা কত হবে? এই যে -5 হল 3/5, তাই তো? এটা -5 হল 4/5 আর এটা বলো -5 হল 5/5। এই দেখো 5/5 মানে 1 আর এদিকে -1 মানে -5 -1। দেখ এটাকে এভাবে লিখি, মাইনাস দিয়ে 5 হল 5/5 দিয়ে এটাকে এভাবে লেখা যায়, মাইনাস কমন নিয়ে 5 প্লাস 5/5, ঠিক আছে? দিয়ে -5 -1, এই যে 5/5 1 হয়ে গেল, -5 -1 এ -6 হয়, তাই তো? হ্যাঁ স্যার জানো তো এটা? হ্যাঁ স্যার পরপর দুটো মাইনাস থাকলে অ্যাড হয়ে গিয়ে সাইনটা মাইনাস হয়ে যায়, জানো তো? হ্যাঁ স্যার -7 প্লাস 3 কত হবে বলো? -7 প্লাস 3 তাড়াতাড়ি বলো কত হবে? স্যার -4। বুঝতে পারলে? এখানে যেন কোনো ভুল না হয়। হ্যাঁ স্যার এটা লজিকটা কেন কি জানো? লজিকটা কি করে হচ্ছে হ্যাঁ স্যার বলো তো, কি করে হচ্ছে? স্যার যেটা যে সাইনটা আমাদের যেটা যে সাইনটা বড় সেই সাইনটা বসবে আর যে সাইনটা বড় না, বলো যার ভ্যালু বেশি। স্যার যে সাইন আবার বড় হয় নাকি? দেখলে বকা বকা কথা বলছো, বলো সাইন কোনোদিন বড় হতে পারে? না স্যার মানে যে নাম্বারটা হ্যাঁ, যার ভ্যালুটা বেশি মানে অ্যাবসলিউট ভ্যালু বেশি। হ্যাঁ স্যার অ্যাবসলিউট ভ্যালুটা বেশি তার সাইনটা বসবে
হ্যাঁ -7 এর অ্যাবসলিউট ভ্যালু কত? স্যার এই দেখো -7 এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলে, অ্যাবসলিউট ভ্যালু সেই নাম্বারটা হয়ে যায়। অ্যাবসলিউট ভ্যালু কত মানে সাইনলেস, অ্যাবসলিউট ভ্যালু মানে উইদাউট সাইন। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ তো, এখানে দেখো লিখে দিলাম, লিখে নেবে বোর্ডে, খাতা লিখে নেবে অ্যাবসলিউট, স্যার পরে লিখবেন এখন পরে পরে সব পরে। অ্যাবসলিউট ভ্যালু কত মানে হলো উইদাউট সাইন, এই যে উইদাউট সাইন, ঠিক আছে, উইদাউট সাইন, বোঝা গেল? অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে উইদাউট সাইন, তাই জন্য কোনো সাইন হলো না। এবার দেখো এটা কেমন করে হয়, দেখো -7 ছিল তো, হ্যাঁ স্যার আচ্ছা দেখো একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, চারটে মাইনাস, 5টা 6টা 7টা লিখে নিলাম। হ্যাঁ স্যার +3 ছিল তো, একটা প্লাস, দুটো প্লাস, 3টা প্লাস, তাই তো? হ্যাঁ স্যার একটা মাইনাসকে একটা প্লাস ক্যান্সেল করে দিচ্ছে। ওকে স্যার চারটে -4 আছে তো, হ্যাঁ স্যার -4, এটা হচ্ছে কনসেপ্ট। ঢুকলো মাথা? ওকে স্যার এটা জানতে? স্যার আরেকবার বলবেন স্যার লাস্টটা আমি কি বললাম, -7 ছিল তো, হ্যাঁ স্যার কটা মাইনাস, একটা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা মাইনাস নিয়ে লিখলাম। হ্যাঁ স্যার আচ্ছা -7 এ কটা মাইনাস থাকে, 7টা লিখে নিয়েছি। হ্যাঁ স্যার +3 তে কটা প্লাস আছে, 3টা। হ্যাঁ স্যার দিয়ে কি বললাম, একটা মাইনাসকে একটা প্লাস ক্যান্সেল করে দেবে, যেমনি কি করে প্রোটন ইলেকট্রনকে নেগেটিভ করে দেয় তো, ক্যান্সেল করে দেয় তো। ইলেকট্রনের ইয়ে নিউ মানে অ্যাটম তো নিউট্রাল, কেন অ্যাটম নিউট্রাল? অ্যাটমের নিউট্রনটা নিউট্রাল, প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, যটা প্রোটন আছে ততটাই তো ইলেকট্রন আছে। হ্যাঁ স্যার তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রনকে ইয়ে করে দেয় তো, নালিফাই করে দেয় তো। হ্যাঁ স্যার এখানেও তাই হচ্ছে, একটা প্লাস একটা মাইনাসকে উড়িয়ে দেয়, ঠিক আছে? ওকে স্যার তাহলে তিনটে মাইনাস বেরিয়ে গেল তো তিনটে প্লাস দিয়ে, হ্যাঁ স্যার এখনো চারটে মাইনাস আছে তো, হ্যাঁ স্যার তাই -4 আছে। ওকে স্যার ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার এবার যত বড় নাম্বারই দিক, তোমাকে যদি বলে যে -59 + 30, এতগুলো তো প্লাস মাইনাস লেখা পসিবল না, যার ভ্যালু বেশি তার সাইন দিয়ে বিগার ভ্যালু থেকে স্মলার ভ্যালুটা -21। এটা দুটো আলাদা সাইন থাকলে এরকম হয়, আর যদি দুটো একই সাইন থাকে ধরো -3 -2 এরকম থাকে, তাহলে কি করবে? এই দেখো -3 তে তিনটা মাইনাস, -2 তে মাইনাস, দুটো মাইনাস তো, হ্যাঁ স্যার সে মাইনাস মাইনাস নিজেদের ক্যান্সেল করে না, সবাই এক হয়ে যায়, একই তো লোক দেখতে, হ্যাঁ স্যার সেম জিনিস তো নিজেদের ক্যান্সেল করতে পারে না। স্যার -5 হয়ে যাবে তাহলে বুঝতে পারলে কনসেপ্টটা কি? হ্যাঁ স্যার আচ্ছা এটা বুঝতে পেরেছো যে আমরা যে কোনো রেশনাল নাম্বারকে নাম্বার লাইনে দেখাতে পারি, there is a place for every rational number in number system or number line, ঠিক আছে? আচ্ছা এরপর আরেকটা एग्जांपल আমরা নিচ্ছি, দেখে নাও, মাথায় ঢুকছে তো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার ধরে এরকম নিলে -32 হোল 6/7, এটা কোথায় থাকবে? -32 হোল 6/7 কোথায় থাকবে? স্যার -32 হোল 6/7 এটা কার থেকে বড়? এটা তো 32 এর থেকে ছোট তো, কিন্তু -32 থেকে ছোট, -33 থেকে বিগ, হ্যাঁ স্যার কারণ -33 তো আরো দূরে সরে গেল, হ্যাঁ স্যার বুঝতে পারছো? হ্যাঁ স্যার আর এখন এটা 32 কন্ডিশনে আছে, পুরোপুরি তো 33 হয়নি, তাহলে 0 থেকে একটু তো আগে আছে, হ্যাঁ স্যার মানে 0 কাছাকাছি আছে তো বেশি। হ্যাঁ স্যার যত নেগেটিভ নাম্বার বা নেগেটিভ ইন্টিজার যত 0 কাছে থাকবে তত বড় হবে, আর 0 থেকে যত সরে যাবে তত ছোট হয়ে যাবে, ঠিক আছে? আর পজিটিভ ইন্টিজারে তার উল্টো, প্রক্সিমিটি টুয়ার্ডস 0 মিন্স স্মল, আর প্রক্সিমিটি অ্যাওয়ে ফ্রম 0 মিন্স বিগ। এটা যেটা পজিটিভ ইন্টিজার সেখানে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ স্যার এবার দেখো কি করব আমি, আমার লাইনটা শুরু হবে -32 থেকে, তাই তো? হ্যাঁ স্যার এদিকে কোনো একটা জায়গায় 0 আছে, তাই তো? হ্যাঁ স্যার এইটা তুমি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কাছাকাছি রাখবে, এত বড় লাইন টানবে না, জাস্ট 0টা দেখাবে, আর -33 হলো, শেষ হবে।
কটা ডট আমরা করব? হাউ মেনি ডটস উইল বি देयर? sir 7টা ডট। তাহলে স্টার্ট করো 1 2 3 4 5 6 7 কমপ্লিট হলো। হ্যাঁ স্যার আচ্ছা 6 নম্বর এখানে 6 আছে তো, হ্যাঁ স্যার তাহলে ডট গোনো 1 2 3 4 5 6, এই 6 নাম্বার ডট চলে আসবে -32 হোল 6/7। বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার আর এখানে তাহলে কি হবে? এখানে কি আছে স্যার বলো বলো, এখানে কি আছে? এখানে স্যার এখানে হুম। স্যার 29 -29 থার্ড সব তো 32 এর দিকে যাবে। -32 একটা ডট, দুটো ডট, 3টা ডট, 3/7 আছে এখানে দেখো। হ্যাঁ স্যার মাইনাস 32 3/7 29 কেন হবে? ও তো 32 থেকে স্টার্ট তো। স্যার 32 3/7 29 দিয়ে এদিকে যাবে -29, -29 তো এখানে আছে, যেমন এখানে 31 -30, তারপরে তো -29 যদি এদিকে চলে গেল, হ্যাঁ স্যার সবই তো 32 ক্রস করবে। হ্যাঁ স্যার স্যার তুমি 3 মাইনাস করে ফেলেছো, এটা 3/7 হবে। এক একটা ডট মানে নিউমারেটরের ডিজিট। এখানে কি আছে? এখানটা কি আছে? এখানে কি আছে বলো? স্যার 2/7 রাইট, -32 হোল 4/7 আছে। 3/7 এর পর যাচ্ছে তো 4/7, এটা 5/7, এটা 6/7 দেখো। সাইডে যাচ্ছে তাহলে একটা সেটটা বাড়বে একটা বাড়বে তো, এদিকে যাচ্ছে তো। হ্যাঁ স্যার এখানে 3 ছিল, এদিকে 6 হলো, তাহলে 2 কেন হবে? 2 তো এদিকে থাকবে। 2 তো এইটা, এই যে এইটা হচ্ছে -32 হোল 2/7, তাই তো? আচ্ছা তাহলে এইটা কত? আগেরটা কত? এটা কত বলো? স্যার -32 1/7 হ্যাঁ, -32 হোল 1/7। এবার মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার তোমার ভুলটা কোথাও হচ্ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার তুমি 3 মাইনাস করে দিচ্ছিলে, এখানে তো যা হবে -32 ক্রস করবে, হ্যাঁ স্যার কারণ এ তো ছোট, স্মল তো। হ্যাঁ স্যার স্মল বলতে এ গ্রেট, এ স্মল, এ তো 0 কাছে আছে। হ্যাঁ স্যার -32 গ্রেটার, তাই -32 হোল 6/7 টা -32 থেকে লেসার, তাই না? হ্যাঁ স্যার যে 0 যত কাছে থাকবে নেগেটিভ ইন্টিজারে সে তো গ্রেটার হবে, হ্যাঁ স্যার হ্যাঁ না না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আচ্ছা, এবারে হোমওয়ার্কটা নিয়ে নাও। হোমওয়ার্কটা দেখে নাও, দেখো কি কি হচ্ছে দেখো, খাতায় লিখে নেবে, ঠিক আছে? এরই নিচে নিচে করবে, বুঝলে হোমওয়ার্কটা? হ্যাঁ স্যার এই তো ওখান থেকে দেখে নেবে, ভিডিও থেকে দেখে নেবে, আমি তো এখানে কোড বানিয়ে দিচ্ছি। -43 হোল 5/9, -19 হোল 8/9, -27 হোল 3/7, -25 হোল 5/11, ঠিক আছে? আচ্ছা স্যার এই চারটে থাকবে, বুঝলে? হ্যাঁ স্যার ঠিক আছে? স্যার বুঝতে পেরেছি মাথা ঢুকছে? হ্যাঁ স্যার আচ্ছা, রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এবারে রেশনাল নাম্বারের প্রপার্টিজ দেখাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার তো নাম্বার লাইনে বসিয়ে দিলে তো সব বুঝতে পেরেছো তো নাম্বার লাইনটা? হ্যাঁ স্যার দেখো এবার হচ্ছে তোমার থাকবে হচ্ছে প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার। দেখো প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার, properties of rational number। নাম্বার লাইন কি ক্লাসে পড়িয়েছিল তোমাদের? স্যার এই বছরে হুম, না স্যার আমরা তা দেখা যাও আজকেও কারেন্ট অফ হয়ে গেল।
কারেন্ট অফ হয়ে গেছে, ও স্যার দেখতে পাচ্ছ? স্যার একটু স্যার ডার্ক হয়ে গেছে। কারেন্ট অফ তো, হ্যাঁ স্যার এটা 4G ওয়াইফাইতে চলে গেছে, কারেন্ট অফ হলে তুমি দেখতে পাচ্ছ আমাকে? স্যার একটু স্যার শুধু একটু দেখা যাচ্ছে স্যার, বাকিটা পুরো ডার্ক হয়ে গেছে। বাইরে ডার্ক হয়ে গেছে তো? হ্যাঁ স্যার স্যার পুরোপুরি দেখা যাচ্ছে না। ওয়াইফাইটা এখন আছে, ওয়াইফাইটা পুরোপুরি নেই, কিন্তু এই লাইট নেই তো, হ্যাঁ স্যার এইখানে লাইট নেই, মানে এই ঘরটাতে ইনভার্টার নেই। ইনভার্টার তো থাকলে হতো, ক্লাস করা যেত। হ্যাঁ স্যার প্রপার্টিজ দেখো, ঠিক আছে আমি একবার মুখে বলে দিই, পরের দিন করাবো, কি আছে তোমাদের স্কুলে প্রপার্টিজটাই দেখাচ্ছে। আচ্ছা স্যার প্রপার্টিজটা কি, যারা একটু ওয়েট করি, কারেন্ট আসতেও পারে, চলে এলে আবার করাবো, 5 মিনিট ওয়েট করে দেখো। হ্যাঁ স্যার আগের দিন সব ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, এখানে ঝড় হয়েছে আগের দিন। এই ঝড় হলে কি হয়, ঝড় হলে যে ওয়াইফাই এর যে কেবলটা থাকে না, নড়াচড়া করে দিয়ে, যেদিন আগের দিন বুধবার মানে রাত্রেবেলা যেদিন করলাম অনলাইন ক্লাস, হ্যাঁ স্যার ওটা করতে করতে কারেন্ট অফ হয়ে গেল, দিয়ে তারপরে তোমার এটাতে ইয়ে হয়ে গেল, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, দিয়ে রাত্রে 4টে 5টা পর্যন্ত জিও ওয়াইফাই ফাইবারটা মানে এই ফাইবারটা ডাউন ছিল, হ্যাঁ স্যার বুঝলে? এটা হচ্ছে ব্যাপার। আর পরের দিন আমি মানে এখানে এই যে এই বোর্ডটা বড়, পরের দিন আমি যে অনলাইন ক্লাসটা করাবো ওটা আমার আরেকটা ঘরে করাবো, ওখানে তোমার ইনভার্টার আছে। হ্যাঁ স্যার এই যে কারেন্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। হ্যাঁ স্যার যাই হোক, কারেন্ট এসে গেছে, একটু তাড়াতাড়ি। সেদিন আসেনি, সেদিন 8 ঘন্টা করে এসেছিল, কিছু করার ছিল না। হ্যাঁ স্যার দেখো লিখে, সাউন্ড শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমি ফ্যান ছাড়াই পড়াচ্ছি এই ঘরে। এবার ফ্যান মানে ফ্যান আছে কিন্তু ফ্যানটা বন্ধ, সাউন্ড নেই, মানে আমি মারাত্মক ঘেমে গেছি, হ্যাঁ স্যার যেটা বারবার মুখে হাত দিয়ে দিয়ে করছে। যাই হোক, কোনো ব্যাপার না। প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের প্রপার্টি, ফার্স্ট প্রপার্টিটার নাম হচ্ছে এডিশন প্রপার্টি, ঠিক আছে? হ্যাঁ স্যার এটা দেখো এডিশন, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এই এডিশন প্রপার্টি কিভাবে কাজ করে দেখো। ধরো এ একটা রেশনাল নাম্বার, ঠিক আছে? হ্যাঁ স্যার বি রেশনাল নাম্বার, তাহলে a প্লাস বি এটাও রেশনাল নাম্বারই হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার আচ্ছা, একটা एग्जांपल দেখাচ্ছি। ধরো a আছে 3/7, ঠিক আছে? আর b আছে 5/7, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে a প্লাস b কত হবে বলো? 3/7 প্লাস 5/7 অ্যাড করলে কত হবে? 3 প্লাস 5/7, তাই তো? হ্যাঁ স্যার এগুলো নিশ্চয়ই বোঝাতে হবে না, আশা করি এটা কি করে হচ্ছে। হ্যাঁ স্যার এটা বোঝাতে হলে আবার তোমাকে ব্যাকিং ক্লাস 5, স্যার জানি। 8/7 এটা রেশনাল নাম্বার তো। হ্যাঁ স্যার এই দেখো 8 হচ্ছে p আর 7 হচ্ছে q, তাই তো? হ্যাঁ স্যার আর যদি এরকম থাকে, ধরো a আছে হচ্ছে এটা হচ্ছে এডিশন প্রপার্টি, এডিশন হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে সাবট্রাকশন প্রপার্টি, সাবট্রাকশন, আচ্ছা স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার সাবট্রাকশন প্রপার্টি, তো সাবট্রাকশন প্রপার্টি কি করে হচ্ছে, যে ধরো একটা রেশনাল নাম্বার a আর একটা রেশনাল নাম্বার b, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে a মাইনাস b এটা হচ্ছে রেশনাল নাম্বার হবে, এটাও রেশনাল নাম্বার হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার a মাইনাস b টাও রেশনাল নাম্বার। এবার দেখো a মাইনাস b টা কিভাবে রেশনাল নাম্বার হচ্ছে। তো ভ্যালু নাও, তুমি a এর ভ্যালু নিলে ধরো 5/7 নিলে, আর b এর ভ্যালু তুমি 2/7 নিলে, তাই তো? হ্যাঁ স্যার তাহলে a মাইনাস b কত হবে? 5/7 মাইনাস 2/7, তার মানে হচ্ছে 5 মাইনাস 2/7,
3/7, ঠিক আছে। এই যে 3/7 এটা রেশনাল নাম্বার, p এর ভ্যালু 3, q এর ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে যদি a আর b দুটো রেশনাল নাম্বার হয়, ওদের এডিশন আর সাবট্রাকশন a plus b and a minus b will also be a rational number, ঠিক আছে। আচ্ছা, এডিশন সাবট্রাকশন হয়ে গেল a into b a by b, হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো, এডিশন প্রপার্টি হয়ে গেল, সাবট্রাকশন হয়ে গেল, অনেক হয়ে যাবে। তুমি যদি সব পড়ে পড়ে লেখো না, তোমার এক এক দিন 8 পাতা 9 পাতা ম্যাথস পড়ানো হবে, 8 পাতা 9 পাতা 10 পাতা, বুঝলে তো? সিলেবাস একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তুমিও তাড়াতাড়ি বুঝতে পারবে, মার্কসও ভালো হবে, ক্লাসেও মার্কস পাবে, ঠিক আছে। দেখো দিকে এবার হচ্ছে আমরা কি নেব, মাল্টিপ্লিকেশন প্রপার্টি করব, মাল্টিপ্লিকেশন প্রপার্টি, তাই তো? আচ্ছা, এবার যদি a আর b দুটো রেশনাল নাম্বার হয়, তাহলে ওদের যে মাল্টিপ্লিকেশন করলে কি হবে, a into b, সেই a into b টাও রেশনাল নাম্বার হবে, বুঝতে পারলে? একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো 3/5 হচ্ছে a নিলে, আর 4/9 হচ্ছে b নিলে, তাই তো? তাহলে a হচ্ছে 3/5, b হচ্ছে 4/9, 3/9, তার মানে কত হলো, 4/5 into 3 তে 15 হলো, ঠিক আছে। 4/15, এই 4/15 কি নাম্বার, রেশনাল নাম্বার তো। আর এটা হচ্ছে ইরিডিউসিবল ফর্ম, ইরিডিউসিবল সিম্পলেস্ট, এটাকে আর কিছু করা যাবে না, তাই তো? বুঝতে পারলে? এটা হচ্ছে কি প্রপার্টি, মাল্টিপ্লিকেশন প্রপার্টি, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে থাকবে ডিভিশন প্রপার্টি। ঠিক আছে, ডিভিশন প্রপার্টি। এই দেখো, a by b এটাও রেশনাল নাম্বার হবে, a আর b যদি রেশনাল নাম্বার হয়, a by b মানে ডিভিশন a ডিভাইডেড বাই b, তাই তো? এটাও রেশনাল নাম্বার হবে। এটা एग्जांपल দেখো, a ধরো তুমি নিলে হচ্ছে 5/9 আর b নিলে 5/8, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তাহলে 5/9 কে আমি 5/8 দিয়ে ডিভাইড করছি, তাই তো? তার মানে 5/9 ইনটু হয়ে গিয়ে 8/5 হয়ে যাবে তো, এটা রেসিপ্রোকাল হয়ে যাবে তো। কেন রেসিপ্রোকাল হবে, ডিভিশনের অপোজিট মাল্টিপ্লিকেশন, তাই ফ্র্যাকশনেরও রেসিপ্রোকাল হয়ে যাবে। 5 কেটে গেল, তাহলে কত হলো, 8/9, ঠিক আছে। বুঝতে পেরেছো? ঢুকলো মাথায়? ভালো করে বুঝতে হবে, আমি একদম টোটালটা ভেঙে বোঝাই, সিম্পলেস্ট করে একদম, কোন রকম জটিলতা না। এই যে তুমি ক্লাস 8 এ এক্সপোনেন্ট করেছো তো, কিন্তু এক্সপোনেন্ট পারবে না তো করতে দিলে, এক্সপোনেন্ট করতে দিলে পারবে? তাই এটা বলতে পারবে? ধরে এরকম আছে, এটা অ্যানসার করতে হবে, ভালো করে দেখো। হুম, আনডিফাইন্ড কে বললো? এটা টু দি পাওয়ারে আসবে, এক্সপোনেন্ট, এইটা একটা এক্সপোনেন্টের ম্যাথস। তুমি যদি √5 দেখো, √5 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, হ্যাঁ। ইরেশনাল নাম্বার যখন আসবে তখন করাবো, প্রবাবলি
ওয়েডনেসডে ক্লাসে স্টার্ট হয়ে যাবে ইরেশনাল নাম্বার। কিন্তু এবার তুমি যদি √5 এর ভ্যালু বার করো, তুমি কি জানো √5 এর ভ্যালু কি করে বার করে লং ডিভিশন মেথডে? হ্যাঁ স্যার। জানো? স্যার মানে ওটা √5 এর না যে লং ডিজিটের করেছি। আমার প্রশ্নটা ভালো করে শোনো, √5 এর ভ্যালু কি করে লং ডিভিশন মেথডে বার করে তুমি কি জানো? স্যার √5 এরটা জানি। আচ্ছা √5 এরটা জানো না, √2 জানো? স্যার ছোট ডিজিটের মানে স্যার আমরা হচ্ছে ওই যেমন লং ডিজিট যেমন 8125 ওরকম ওর লং ডিভিশনে ও করেছি। ওইটা তো অনেক ইজি, ওটার মধ্যে কিচ্ছু নাই, ওটা এরকম 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 করে করা যাবে জানো তো, এরকম করে স্টেপ করে করে। হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা ইজি। √2টা মানে তুমি তুমি কি বলছো, মানে এরকম 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 করেছো, এই যে এরকম করে, এটা কিন্তু লং ডিভিশন মেথড বা 8125 বললে, হ্যাঁ স্যার এরকম করেছি। এটা করেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো √2টা ওভাবেই হবে, কিন্তু একটু একটু হালকা কায়দার ব্যাপার আছে, কায়দা কায়দা মানে জানো তো, একটু মানে ট্রিক আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। সেটা পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা দেখো, তুমি যদি √5 এর এমনি ভ্যালু আমাকে জিজ্ঞেস করো, তাহলে সেটা হবে হচ্ছে 2.2236 মানে 2.24, এটা অ্যাপ্রক্স হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে যদি ওই দেখো ইরেশনাল নাম্বার এগুলো সব বলি আমি, ঠিক আছে? কিন্তু এটার সঙ্গে এই ম্যাথসের কোনো রিলেশন নেই, এটা এক্সপোনেন্ট চ্যাপ্টারের ম্যাথ। হ্যাঁ স্যার। তুমি এখন বলো এই অপারেশনটা জানো কি এক্সপোনেন্টের? হ্যাঁ স্যার। জানো? হ্যাঁ স্যার। এইটা পারবে কি ম্যাথসটা করতে সেটা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। সেটা কতক্ষণে করা যাবে জানো? আচ্ছা যদি আরো একটা 5 লিখে দিই এরকম করে, আরো 5 এরকম লিখে, আরো যদি এরকম লিখে দিই, লেখা যাবে এরকম করে? স্যার ওটা কি? স্যার বুঝতে পারছি না অঙ্ক। আচ্ছা শোনো, এই ম্যাথসটা কতক্ষণে করা যাবে জানো? না স্যার। 5 সেকেন্ডে। ওই আগের দিন কোয়াড্রেটিক ইকুয়েশন করাচ্ছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। কোয়াড্রেটিক ইকুয়েশনটা 9 এ তুমি তো কিছুটা শিখে নিয়েছো, হ্যাঁ স্যার। 10 এ বাদবাকিটা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই যে যে 8টা পাতা বাদ গেছে তোমাদের সিলেবাসে, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটেড, ওই 8 পাতা 10 এ অ্যাড মেরে দিয়েছে, বুঝলে? হ্যাঁ স্যার। 10 এর যখন নতুন বই আসবে তখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা 8 পাতা বেশি হবে। হ্যাঁ স্যার। এটা 5 সেকেন্ডে করা যায়, কিরকম করে করা যাবে জানো? শোনো, কতগুলো এই সাইনটার নাম জানো? এই সাইনটাকে কি বলে? এই যে এরকম রুটেড সাইন, এটাকে এটাকে রেডিক্যাল সাইন বলে, রেডিক্যাল রেডিক্যাল সাইন বলে, রেডিক্যাল বা রুট সাইন, ঠিক আছে? রেডিক্যাল সাইন। হ্যাঁ এবার বলো রেডিক্যাল সাইন কটা আছে? একটা রেডিক্যাল সাইন কথা মানে জানো? 5⁻², তাই তো? এইটা তো তুমি জানো, রুট ওভার কিছু মানে ½ তাই তো? বুঝতে পারলে? আচ্ছা তাহলে একটা রেডিক্যাল সাইন মানে 1/2 তো? এখানে কটা রেডিক্যাল সাইন আছে? এই দেখো, একটা রেডিক্যাল, দুটো রেডিক্যাল, তিনটা রেডিক্যাল, চারটে রেডিক্যাল তো? 5 লিখবে, নিচে 1/2 করলে, চারটে করলে 16 হয় তো? এই যে 1/2 ইনটু 1/2 ইনটু 1/2 ইনটু 1/2, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? তাহলে এতগুলো 1/2 করলে কত? চারটে 1/2 মানে 1/16 তো? এটা মানে মাল্টিপ্লাই করলে সেই 16টা নিচে বসাবে, বসালে আর 16 থেকে 1 মাইনাস করে দেবে 15, এই এটা হচ্ছে অ্যানসার। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে বলো তো এটা কত হবে, বলো? এরকম লিখলাম, আবার এরকম লিখলাম, এটার ভ্যালু কত হবে বলো? বলো বলো কি হবে? 7 আছে, দেখতে পাচ্ছ? তাহলে প্রথমে কি লিখবে? 7টা লিখে নিলে। কটা রেডিক্যাল আছে? তাহলে নিচে কি হবে?
1/2 ইন্টু 1/2 তো হ্যাঁ স্যার মাল্টিপ্লাই করলে 1/4 হয় তো। হ্যাঁ স্যার 1/4 নিচে কি থাকবে? 4 নিচে চলে যাবে তো। হ্যাঁ স্যার ওপরে কি থাকবে? স্যার উপরে 1 ওপরে 3 থাকবে, 1 বাদ যাবে। দেখো 16 থেকে 1 মাইনাস হলো। আচ্ছা স্যার হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এই যে ম্যাথটা আছে না, এটা কি করে করে, ঠিক আছে, মানে টোটাল যে ইলাবোরেশনটা ওটা আমি দেখাবো, কিন্তু সেটা কিন্তু ক্লাস 9 এ থাকবে না। হ্যাঁ, কারণ এটা 9 এর কনসেপ্ট না। ওটা কোথায় থাকবে বলো তো? ওটা লোকেশনটা হচ্ছে আমারই ইউটিউব চ্যানেলে থাকবে। ওটার প্লেলিস্টের নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স ক্লাস 8। আচ্ছা স্যার আর ঠিক আছে, আমি 9 এও আপলোড করে দেবো, অসুবিধা নাই। ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স সিরিজে থাকবে। ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স সিরিজ এখনো বের হয়নি। আমি কোশ্চেন সেট করছি। এটা শুধু আইসিএসসি ম্যাথমেটিক্স 9। তোমার যে অনলাইন ক্লাস যেখানে দেওয়া হচ্ছে দ্যাট ইজ আইসিএসসি ম্যাথমেটিক্স 9। আর ওটার নাম হবে ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স, মানে অলিম্পিয়াড। হ্যাঁ, অলিম্পিয়াড থাকবে আর আইআইটি ফাউন্ডেশন থাকবে। আচ্ছা স্যার ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স ক্লাস 9 হ্যাঁ, ওটা বেরোবে। ওটা 15 তারিখের পর বেরোবে, এপ্রিল মাসের 15 এর পর বেরোবে। আচ্ছা স্যার ওখানে এই ধরনের ম্যাথস গুলো থাকবে। এই নতুন কনসেপ্টটা শিখলে হ্যাঁ স্যার এগুলো কিন্তু হচ্ছে ট্রিক্স। এটা 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 কিন্তু এলাবোরেটেড, এটা এলাবোরেটেড আছে। মানে আমি যাদেরকে অফলাইনে পড়াই ওদের দেখিয়ে দিয়েছি অফলাইনে। আচ্ছা অনলাইনে এখনো দেখাইনি, অনলাইনে দেখাবো। ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স সিরিজের মধ্যে থাকবে। আচ্ছা স্যার আর তুমি যদি এটা জানতে চাও অনলাইনে আছে, এটা আমার আপলোডেড আছে। কোথায় আছে বলো তো? ওই দেখবে তোমার যে ওই ইয়েগুলো আছে, দেখবে ওই তোমার তো অনলাইনের ভিডিওগুলো থাকে রেকর্ডেড, ঠিক আছে? দেখবে রেকর্ডেড ভিডিওর আগেরটা দেখবে, মানে আজকে তো রেকর্ড করে দেবো, এর আগেরটা দেখবে একটা দেখবে 4 মিনিটের কি একটা ভিডিও আছে, বা 2 মিনিটের সামথিং কিছু একটা আছে, এরকম 2 মিনিট 2 থেকে 4 মিনিটের, ওখানে যে কোনো একটা জায়গায় এটা করা আছে। ঠিক আছে, মানে এইটা কি করে করে, মানে কি করে জিনিসটা পাওয়ারটা কি করে আসছে সেটা দেখতে হবে। শোনো, এটা অ্যাকচুয়ালি ট্রিক। टीचरরা কি করে বলবে যে ऐसा मैथमेटिक्स कितने टाइम में करोगे तुम? सिर्फ 5 सेकंड में तुम कर सकते हो। कैसे करोगे? ये लो, जितना रेडिकल है उतना बार 1/2 मल्टीप्लाई कर दो, जो आंसर आएगा उसका जो डिनोमिनेटर है वो डिनोमिनेटर यहाँ पे बैठ जाएगा और डिनोमिनेटर से एक कम हो जाएगा। हिंदी में इतना बोलकर खत्म कर देते हैं वो लोग, ठीक है? হ্যাঁ স্যার হিন্দিতে আমি করে বলো, ঠিক আছে? আমি হিন্দিতে পড়াই মানে আমার হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট আছে, ওরা হিন্দিতে পড়ে, তো আমাকে হিন্দি বলতে হয় মোরালেস। হ্যাঁ স্যার বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেই বলতে হয়, ঠিক আছে? বাংলায় কি বলে? এটাকে বর্গমূল বলে। এক্সপোনেন্ট মানে হচ্ছে সূচক, আচ্ছা স্যার পাওয়ার মানে হচ্ছে ঘাত, আর রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা, ইরেশনাল মানে হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পারলে? এবার বিষয়টা হচ্ছে এটা ঠিক, বাট কি করে এলাবোরেটিভলি, মানে হাউ ইট ডাজ হ্যাপেন, মানে কি করে এটা আসে, সেটা আমি মানে ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স সিরিজে মোটামুটি 15 মিনিটস নিয়ে ভালো করে এলাবোরেটিভ প্যাটার্নে বোঝাবো। সো দ্যাট কাইন্ড অফ ভিডিওস উইল অ্যাপিয়ার অন এপ্রিল 15 onwards, ঠিক আছে? ওই এপ্রিল 15 বিকজ পয়লা বৈশাখ আছে 15 এপ্রিল। পয়লা বৈশাখ আমাদের যে বাংলা নববর্ষ, তো বেঙ্গলি ক্যালেন্ডারের ফার্স্ট মান্থ, ফার্স্ট ডে। তো যেহেতু আমি বেঙ্গলি, আমি তাই আমার সিরিজটা ওখানেই লঞ্চ করব, মানে ওখান থেকে কন্টিনিউ হতে থাকবে। ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স সিরিজ থাকবে হচ্ছে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত থাকবে, এট এ টাইম সব চলবে। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পারলে? আর আর যদি জিজ্ঞেস করে যে ক্লাস 10 কি করে পড়ায়, ক্লাস 10 এও কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেটা জানতে গেলে আইসিএসসি ম্যাথমেটিক্স 10, বুঝলে? সেখানে দেখবে এপিসোড নাম্বার দেওয়া থাকে, যেমন তোমার এপিসোড আছে 4, ওখানে এপিসোড হচ্ছে, এপিসোড দিয়ে দেওয়া থাকে, দেখতে পারো ফার্স্ট এপিসোড থেকে। তো ওখানে এপিসোড আর পার্ট করে দেওয়া থাকে। তোমারটা তো আমি একটাই শুট করাই, মানে একদম ধরো 95 মিনিট পড়লাম, 85 মিনিট পড়লাম, 85 মিনিট একদম এক স্ট্রেচ থাকে, মাঝে কাটি না, আর ওখানে মাঝে কেটে দিই, কারণ ওটা তো অফলাইনে পড়াই। হ্যাঁ স্যার বুঝতে পারলে? তো ওখানে এরকম এপিসোডের মধ্যে পার্ট থাকে, তুমি একদম এপিসোড 1 পার্ট 1 এখান থেকে দেখতে পারো। ক্লাস 10 এ কি রকম হচ্ছে সবই আছে। শোনো, তুমি কতটা ম্যাথমেটিক্স শিখবে, তোমার কতটা এবিলিটি হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই ইউ। আমার তো সব দেওয়া আছে, তুমি ওখান থেকে যদি নলেজ গ্যাদার করতে পারো তাহলে তুমি করবে। তোমার কাছে ওয়াইফাই আছে, তুমি ভিডিওগুলো দেখতে কোনো টাকা লাগবে না, তাই তো? তুমি শিখতেই পারো, দেখতেই পারো, তাহলে তোমারই ম্যাথমেটিক্স ভালো হবে। ওগুলো বুঝতে পারবে না এমন ব্যাপার না। আমি
যেভাবে পড়াই তোমার তো তুমি তো বুঝতে পারো। হ্যাঁ স্যার। আমি একদম টোটালটা ঠিকঠাক করে পড়িয়ে দিই, একদম ডিটেলসে বুঝতে পারলে? তাই আমার কাছ থেকে তুমি যদি বুঝতে না পারো তোমার অন্য জায়গায় বোঝা ডিফিকাল্ট। তাই আমি সব প্যাটার্ন মধ্যে 10 আমি সেভাবেই পড়াই, একদম বুঝিয়ে পড়াই। ঠিক আছে? তো 9 তুমি দেখে নিতে পারো। এটা তাহলে বুঝতে পারলে তো? পরের দিন তাহলে পরের দিন রেশনাল নাম্বার কি করে পুট করে, মানে পরের দিন কোশ্চেন এরকম যে বলবে যে 5 আর 6 এর মধ্যে, যেমন এরকম বললো যে 5 আর 6 এর মধ্যে 6টা রেশনাল নাম্বার লেখো। ঠিক আছে? এরকম কোশ্চেন থাকবে, সেগুলো পরের দিন এক্সারসাইজ ধরে করাবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আর হোমওয়ার্ক আর এটা খাতায় টোটালটা লিখে নেবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে থাকো। ওকে স্যার, বাই স্যার। হ্যাঁ লিখে নেবে, আমাকে কিন্তু ওটা হোমওয়ার্ক দেখাবে ওয়েডনেসডেতে, আমি কিন্তু আগে চেক করব, টোটালটা লিখবে কিন্তু এটা লিখে নিতে পারো। ঠিক আছে? স্যার কেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ।